এই যে দেখো প্রোটিনগুলো দেখো একটা ডিস্কো ডান্স দিবে আর কি, দেখছো? দেখো লে পাগলো ডান্স, দেখছো? এই দেখো, এই যে দেখো। তো প্রো শব্দটার মানে হচ্ছে প্রিমিটিভ বা আদি প্রকৃতির। প্রিমিটিভ বা এটা হলো আদি বা এনশিয়ান্ট, আগের কিছু বোঝায় আর কি। যদিও গ্যাজেটের ক্ষেত্রে প্রো বলতে প্রো ম্যাক্স ফোনটা ভালো প্রফেশনাল বোঝায়, কিন্তু বায়োলজিতে প্রো বলতে এটা একটু আদি মডেলের, ওল্ড মডেলের বোঝায়। এবং ইউক্যারিওটিক, ইউ মানে হচ্ছে গুড বা ট্রু, ইউ মানে হচ্ছে গুড বা ট্রু। আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস, তার মানে গুড নিউক্লিয়াস। হ্যালো স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বায়োলজির বোটানি চ্যাপ্টার 1 অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান মানে প্রথম পত্রের চ্যাপ্টার 1 1 নম্বর চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো এবং খুব ছোট করে মেইন পার্টসগুলো নিয়ে আমরা শিখব। এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আজকে যে ভাগটুকু দেখাবো সেইটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম অংশ, যেটা একটা কোষ এবং কোষের মধ্যে যে সেলুলার অর্গানেলিগুলো আছে, কোষীয় অঙ্গাণুগুলো আছে, তাদের গঠন টঠন নিয়ে পড়া। এবং এর পরের টপিক আমরা ডিএনএ নিয়ে পড়ব। তো আমরা যদি গুছিয়ে খুব ছোট করে এই চ্যাপ্টারটা পড়া শুরু করি, চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ ও কোষের গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তো চ্যাপ্টারের মধ্যে কি কি আছে? প্রথম কথা, একটা সেল কিভাবে আবিষ্কার হইল, সেল কোথা থেকে আসলো, এবং সবচেয়ে বড় কোষ, ছোট কোষ এবং সেলের মধ্যে সেলুলার অর্গানেলিসগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের অনেকগুলো টপিকস এবং বিগত সালগুলোতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে অনেকবার প্রশ্ন হয়েছে এবং ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো প্রথমেই যদি আমি তোমাদেরকে গল্প আকারে একটু শেয়ার করি, আসলে কোষ এটা আবিষ্কার করেছেন কে? তো রবার্ট হুক তাকে বলা হয় সাইটোলজির জনক। রবার্ট হুক ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইটোলজি। রবার্ট হুক তিনি 1665 সালে মাইক্রোগ্রাফিয়া নামক বইতে একটা সেলের কথাবার্তাগুলো সর্বপ্রথম লেখেন। এটা নিয়ে একটা গল্পও আছে। রবার্ট হুক তিনি ছিলেন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের একজন অ্যাটেন্ডেন্ট। তিনি আসলে ওইখানে একজন চাকরিজীবী হিসেবে চাকরি শুরু করার পরে তিনি যে শিক্ষিত মানুষ, সেটা মানুষকে বোঝাবেন কিভাবে। তো তখন তার একটা ভালো কিছু করার ইচ্ছা তৈরি হইল এবং সে ভালো কিছু করার ইচ্ছা থেকে রবার্ট হুক তিনি কি করলেন, তিনি আসলে একটা বোতলের মধ্যে যে ছিপিটা থাকে, বোতলের মাথায় যে কর্কটা থাকে না, এই যে বোতলের মাথার মধ্যে যে একটা কর্ক থাকে, এই কর্কটাকে কেটে নিলেন। এটা তো একটা প্লান্ট থেকে মানে কেটে নেওয়া কর্ক, তাই না? এই কর্কের মাথা স্লাইস করে কেটে নিয়ে মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে দেখলেন। ততদিনে কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক মাইক্রোস্কোপ আবিষ্কার করে ফেলেছে, করে ওই রয়্যাল সোসাইটি অফ লন্ডনে এক কপি এটা দিয়ে রেখেছে। তো তিনি এই মাইক্রোস্কোপের নিচে এইটার একটা স্লাইস নিয়ে দেখেন যে এইটার স্লাইসের মধ্যে এরকম ছোট খোপের মতো মনে হচ্ছে আর কি। তো তার কাছে এই জায়গাগুলো মনে হইল অ্যাজ ইফ যে সন্ন্যাসী বা নান বা আমাদের জেলখানার যে কয়েদি হাজতখানায় যারা থাকে, তারা যেরকম ছোট প্রকোষ্ঠের মধ্যে থাকে, এগুলোকে আমরা কি বলি? সেল বা প্রকোষ্ঠ। তার কাছে মনে হলো সন্ন্যাসীদের থাকার প্রকোষ্ঠ, এরকম ছোট গর্ত খোপ মনে হলো। তখন তিনি এটা নাম দিলেন সেল। এবং এইটার পরে তিনি আরও বিজ্ঞানীদের সাথে আলোচনা করলেন যে আমি তো এই জিনিসগুলো আবিষ্কার করছি, এই জিনিসটা আসলে কি? তখন অন্যান্য বিজ্ঞানীরা সবাই মিলে মত দিলেন যে না, এটা আসলে প্ল্যান্ট সেলের সেল ওয়াল। তারপরে আরও লিভিং সেল সম্পর্কে আবিষ্কার করা গেল এবং প্ল্যান্ট সেলে যে খালি সেল ওয়াল আছে, অ্যানিম্যাল সেলে যে সেল ওয়াল নাই, এই বিষয়গুলো মানুষের সামনে আসলো। এভাবে একটা সেলের আবিষ্কার হলো। দেখো এখান থেকে কিন্তু গল্প দুইটা। দেখো মানুষের যে বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই কিন্তু মানুষকে বড় করে তোলে, তাই না? মানে এই যে ইচ্ছা থেকে একটা শুরু করলো যে আমি একটা ভালো কিছু করে দেখাবো। আর দুই হচ্ছে অন্যান্য বিজ্ঞানীরাও কিন্তু তারা বিজ্ঞানী, তারা কিন্তু চাইলে নিজের নামে ওটা নিয়ে নিতে পারতেন, একজন অ্যাটেন্ডেন্টের নামে এই সম্মানটা দেবেন। তারপরেও তারা কিন্তু দিলেন সম্মানটা। আসলে ফলবান বৃক্ষ নুয়ে থাকে। হ্যাঁ, যে গাছের ফল ধরে বেশি, সেই গাছ মাটির সাথে মিশে থাকে, আর যে গাছে ফল হয় না সে ঠ্যান, তাই না? আচ্ছা, তো আমরা এই এটা সম্পর্কে জানলাম এবং এরপরে অ্যান্টনি ভন লিউয়েনহুক তিনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেন আর
যদি বলা হয় যে কোষবিদ্যার আধুনিক জনককে, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইটোলজি, ঠিক আছে, মানে আধুনিক জনক কথাটা আসলে এখানে একটু ভুল হয়েছে, মানে আধুনিক কোষবিদ্যার জনককে আর কি। হ্যাঁ, এটা কার্ল পি সোয়ানসন, তিনি আধুনিক কোষবিদ্যার জনক, বা হি ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইটোলজি। আমরা মানে ফাদার অফ মডার্ন সাইটোলজি কার্ল পি সোয়ানসন, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি প্রথম এটা অবজার্ভ করেন আর কি। এবার আমরা আসি প্রথম কোষের উৎপত্তি। প্রথম কোষের উৎপত্তিটা কিভাবে হলো, আসলে ফার্স্ট সেলের অরিজিন এইটা কিভাবে হলো। তো তোমাদেরকে যদি একটু বলি, এখানে মেজর দুইটা থিওরি আছে। ভাই আমি কিন্তু বলেছি আমি খুব শর্ট করে এই জিনিসগুলো পড়া আছে, আসলে একটা টপিক নিয়ে একটা ক্লাস করে ফেলা যায়, একটা টপিক নিয়ে একটা ক্লাস করে ফেলা যায়, কিন্তু আমরা একটু শর্ট করে এই জিনিসটি পড়ার চেষ্টা করব। তো শর্ট করে কি কি পড়ব, আসলে দেখি যে একটা সেল কিভাবে আবিষ্কার হয়েছে, এটা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে একটু বুঝি। ধারণা করা হয় প্রথমে কোষের উৎপত্তি হয়েছিল পানির নিচে। তো পানির নিচে কোষের উৎপত্তি হওয়ার পরে একটা কোষ সর্বপ্রথম কি 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 হয়, চলো আমরা একটু দেখি। ধারণা করা হয় পানির নিচে কি আছে, পানি তো আছেই, মানে অর্থাৎ সমুদ্রের নিচে পানি আছে, সমুদ্রের নিচে নাইট্রোজেন আছে, সমুদ্রের নিচে মানে ধরো এই মিথেন আছে, CH4 আছে, এরকম ব্লা 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 আরও কিছু টাইপের গ্যাসিয়াস সাবস্টেন্স আছে, সমুদ্রের নিচে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। তো এরকম কিছু কেমিক্যাল সাবস্টেন্সগুলো একসাথে এদের মধ্য দিয়ে একবার ইলেকট্রিসিটি পাস করে, এদের মধ্য দিয়ে একবার ইলেকট্রিসিটি পাস করে। তো ইলেকট্রিসিটি পাস করলে এদের মধ্য দিয়ে যখন একটা বিজলি চমকানোর মতো ইলেকট্রিসিটি পাস করে, এই সমস্ত জিনিসগুলো মিলে এর একটা কি হয়ে যায় জানো, এখান থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো মিলে এরা একটা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড তোমরা নিশ্চয়ই জানো অ্যামাইনো অ্যাসিডের সংকেত কি। হ্যাঁ, একটা অ্যামাইনো মূলক, একটা অ্যামাইনো মূলক, তার একটা হাতে COOH, একটা হাতে H, একটা হাতে NH2, একটা হাতে CH3। তো এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, এবং এই অ্যামাইনো অ্যাসিড পরবর্তীতে আসলে বিজ্ঞানীরা কিন্তু কিছু বিজ্ঞানী ইউরি এবং মিলার তোমাদের বইতে দেওয়া আছে আর কি। তো তারা দুইজন মিলে একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা করতে সম্মত হন, মানে সক্ষম হন যে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারেন তারা এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সগুলোর মধ্যে ল্যাবরেটরিতে বর্তমানে। তাই বিজ্ঞানীরা ধারণা করছে যে প্রথম অ্যামাইনো অ্যাসিড বুঝি পানির নিচে এভাবে উৎপন্ন হয়েছিল, ওইখানে একটা বিজলি চমকিয়েছিল, এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে পরবর্তীতে একটা কি তৈরি হয়ে গেছে, একটা RNA তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে, একটা RNA তৈরি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা RNA যখন তৈরি হয়, রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি হয়, এটার ভিতরে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস হিসাবে ওরা কাজ করতে পারে, এবং এই RNA তার চারপাশে একটা কোষ সৃষ্টি হয়ে গেছে ধারণা করা হয়। এভাবে একটা প্রথম কোষের সৃষ্টি হয়েছে, এবং ফার্স্ট সেলটা একটা প্রোক্যারিওটিক সেল। ফার্স্ট সেলটা একটা কি ধরনের সেল, ফার্স্ট সেলটা একটা প্রোক্যারিওটিক সেল বা একটা প্রোক্যারিওটিক কোষ। তো এখন প্রশ্ন হচ্ছে এই প্রোক্যারিওটিক কোষ এই যে তৈরি হলো, যে এই হাইপোথিসিসটার নামই হচ্ছে RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস। ধারণা করা হয় আদি জীবন সম্ভবত ছিল সরল RNA থেকে, যা থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়েছিল আর কি। এই অ্যামাইনো অ্যাসিড থেকে RNA, এই RNA তথ্য থেকে এই চারপাশে একটা প্রোটিন তৈরি হয়, এবং প্রোটিন তৈরি হয়ে চারপাশে আবার একটা মেমব্রেন তৈরি হয়, একটা আবরণ তৈরি হয়, একটা প্রোক্যারিওটিক সেল তৈরি হয়ে গেছিল। এভাবে ধারণা করা হয় প্রথম সেলের তৈরি হয়েছে। চিন্তা করো, একটা সেল কখনো আরেকটা সেল থেকে ছাড়া উৎপন্ন করা সম্ভব না। মানুষ কত কিছু পারছে, একটা কোষ কি তৈরি করতে পারছে, কখনো একা একা একটা কোষ তৈরি করতে পারে না। একটা কোষ সবসময় আর একটা কোষ থেকে উৎপন্ন হয়েছে আর কি। এবং প্রথম কোষটা তাহলে কীভাবে উৎপন্ন হয়েছিল, প্রথম কোষটা উৎপন্ন হয়েছিল এভাবে RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস মেথডে। আর এই RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস মেথডটা শেষে যখন RNA তৈরি হলো, একটা প্রোক্যারিওটিক সেল তৈরি হলো, এই প্রোক্যারিওটিক সেলগুলো থেকে পরবর্তীতে এন্ডোসিম্বায়োসিস মেথডে ইউক্যারিওটিক সেলও তৈরি হয়ে গেল। কিভাবে, মনে করো এইটা একটা প্রোক্যারিওটিক সেল, মনে করো এইটা একটা প্রোক্যারিওটিক সেল, আমরা পরের ছবিতে যাই। তো মনে করো এইটা একটা প্রোক্যারিওটিক সেল, এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে একটা কি ছিল, RNA ছিল, এখানে মনে নিজস্ব একটা RNA আছে। আর এটাও মনে করো ছোট আরেকটা প্রোক্যারিওটিক সেল, এটা মনে করো ছোট আরেকটা প্রোক্যারিওটিক সেল। এটা বড় প্রোক্যারিওটিক সেল আর দুইটা ছোট প্রোক্যারিওটিক সেল। এই বড় প্রোক্যারিওটিক সেলটার মধ্যে ছোট প্রোক্যারিওটিক সেলগুলো ঢুকে গিয়ে এখানে
এটাই মাইটোকন্ড্রিয়া রূপে এর ভেতরে থাকা শুরু করলো। এটা এর ভিতরে ঢুকে গিয়ে এটা ক্লোরোপ্লাস্ট রূপে থাকা শুরু করলো। কীরকম? ধরো কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া আছে যারা হেটেরোফিলিক মানে হেটেরোট্রপিক মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, হাইলি অক্সিডাইজিং প্রোক্যারিওট। এরা একটা প্রোক্যারিওটিক সেল, এরা হেটেরোট্রপিক, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কিন্তু আবার অক্সিডাইজিং ক্যাপাসিটি আছে। অক্সিডাইজিং ক্যাপাসিটি মানেটা কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওরা এনার্জি তৈরি করতে পারে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে কাজটা, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে না, এরাও আসলে অক্সিজেনের সাথে মানে বিক্রিয়া করে এটিপি তৈরি করে। এবং ধারণা করা হয় এই একটা ব্যাকটেরিয়ায় প্রথমে ঢুকে গিয়ে এরকম মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। তোমাদের মনে আছে কি 9-10-এর বইতে এরকম একটা লাইন ছিল মাইটোকন্ড্রিয়া পড়ার সময়? তবে এমন কি হতে পারে বিবর্তনের ধারায় মাইটোকন্ড্রিয়া কোষের বাইরে থেকে কোষের ভিতরে ঢুকে কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এরকম একটা লাইন ছিল না? মানে মাইটোকন্ড্রিয়া সেলের বাইরে থেকে ঢুকে সেলের ভিতরে ঢুকে সেলের পার্মানেন্ট মেম্বার হয়ে গেছে এই এভলিউশনের ধাপে ধাপে গিয়ে। তো এইটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং প্রথম মাইটোকন্ড্রিয়া নাকি এভাবেই যায়, বিজ্ঞানীরা এভাবে ধারণা করছে। এবং ক্লোরোপ্লাস্টও এরকম কোষের মধ্য দিয়ে যায়। চলো আজকের ক্লাসে এরপরে আমরা যখন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কে আলোচনা করব, তখন তুমি দেখবে এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এরা কিন্তু ভাইয়া ওই কোষের বাইরে থেকে কোষের ভিতরে ঢুকে কোষের স্থায়ী বাসিন্দায় আসলে মানে হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ মাইটোকন্ড্রিয়ার সেপারেট কিছু মানে ও আলাদাভাবে বড় হইতে পারে, ওর আলাদা কিছু ডিএনএ আরএনএ আছে, ওর রাইবোজোমগুলো প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের মতো, মানে পুরো ব্যাকটেরিয়ার সাথে সাথে মিলে যায় আমাদের একটা কোষের মাইটোকন্ড্রিয়ার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, ইভেন প্লাস্টিডের জন্যও তাই। তাহলে একটা কোষের মধ্যে এই মাইটোকন্ড্রিয়া এই প্লাস্টিডকে আমরা ঢুকে যেতে দেখলাম, এবং ঢুকে যেয়ে ওরা কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেল। তাহলে এটা মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা কি বুঝলাম কিনা? এখন এরা যে প্রক্রিয়া কোষের মধ্যে বসবাস করা শুরু করেছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। যে প্রক্রিয়া কোষের ভিতরে ঢুকে এরা বসবাস করা শুরু করেছে সেই প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস, বা বাংলায় এটা আরেক নামে অন্তঃসহ অবস্থানও বলা হয়। সিম্বায়োসিস মানে হচ্ছে ধরো এও এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এরা দুইজনই এই মানে বড় কোষটা বা হোস্ট সেলটার উপকার করছে, দুইজনই দুইজনকে দ্বারা উপকৃত হচ্ছে, কেউ কাউকে দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ঠিক আছে, এই ধরনের অবস্থাটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। ঠিক আছে, তাহলে এন্ডোসিম্বায়োসিস মেথডে এরা থাকছে। তাহলে অরিজিন অফ দ্য ফার্স্ট সেল দুইটা থিওরির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মাধ্যমে, প্রথম কোষটা সৃষ্টি হয়েছিল আরএনএ তৈরি করার মাধ্যমে, কিভাবে ওই যে পানির নিচে বিদ্যুৎ চমকিয়ে আরএনএ তৈরি হয়েছিল, এবং আরএনএর চারপাশে একটা কোষ সৃষ্টি হলো। আর তারপরে এটা প্রোক্যারিওটিক কোষ, আর প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষে কিভাবে রূপান্তরিত হয়ে যাবে, বাইরে থেকে আরও কিছু ছোট ছোট প্রোক্যারিওটিক কোষগুলো বড় ইউক্যারিওটিক কোষের মধ্যে, বড় প্রোক্যারিওটিক কোষটার মধ্যে ঢুকে বড় প্রোক্যারিওটিক কোষটাকে ইউক্যারিওটিক বানিয়ে ফেলেছে। ইউক্যারিওটিক মানে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ, যার মধ্যে অনেক ধরনের অসংখ্য কোষীয় অঙ্গাণু টঙ্গাণুগুলো আছে। এই কোষগুলোকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি আর কি। তাহলে সব ধরনের কোষীয় অঙ্গাণু টঙ্গাণুগুলো আছে, এই কোষকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি। এই ছিল হচ্ছে প্রথম দিকের গঠনের কিছু কথাবার্তা। আরও অনেক তথ্যগুলো আছে, তোমরা পড়বা, বাট আমি কিন্তু ভাই বলেছি খালি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, সো দ্যাট তোমরা পরীক্ষার আগে বা যখন অল্প সময় আছে তোমাদের, অল্প সময়ের জন্য এই ক্লাসগুলো করে ফেলতে পারো, একবার একটু ওয়ান শট একবার একটু দেখে যেতে পারো আর কি। তো আসলে সেল নিয়ে কিছু থিওরিও দিয়েছে বিজ্ঞানীরা, সেল নিয়ে 4টা থিওরি আছে। তো আসলে 4টা তত্ত্ব, সেল নিয়ে 4টা তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানীরা, এবং জার্মান বিজ্ঞানী স্নেইডেন এবং প্রাণীবিজ্ঞানী, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্নেইডেন এবং প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান আসলে মানে তত্ত্বগুলো দিয়েছেন। 4টি তত্ত্ব কি কি? আসলে তারা বলতেছেন কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক, মানে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি। কোষ হলো জীবনের মৌলিক একক, এটা ফান্ডামেন্টাল ইউনিট। কোষ বংশগতির একক, এটা হেরিডিটারি ইউনিট, এবং সর্বপ্রকার জীব এক বা একাধিক কোষ দ্বারাই কেবল গঠিত হইতে পারে, পূর্বসৃষ্ট কোষ থেকেই কেবল নতুন কোষ সৃষ্টি হইতে পারে। এই ধরনের কথাবার্তাগুলো আমরা আসলে জানবো। তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তোমরা একটু স্লাইড থেকে কথাবার্তাগুলো দেখে নিতে পারো। দ্য সেল ইজ দ্য স্ট্রাকচারাল, ফিজিওলজিক্যাল অ্যান্ড organizational unit of a living being. The cell is the basic unit of life. The cell is the unit of heredity. All living organisms are made up of one or more cells, and new cells arise from pre-existent cells only. ভাইয়া দেখো, এই চারটা লাইন যেখানে থাকবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার চান্সেস অনেক বেশি থাকে। বলবে নিচের কোনটি সেলের মানে থিওরি না বা সেলের প্রিন্সিপালস না আর কি। তো এই রকমের প্রশ্নগুলো আসতে পারে। বলো তো ভাইয়া কোষবিদ্যার জনকে, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, হু ইজ দ্য ফাদার অফ সাইটোলজি? কে? অবশ্যই রবার্ট হুক, তাই না? কার্ল পি সোয়ানসন কে ছিল বলো? এটা যদি বলতো মডার্ন সাইটোলজি তাহলে পরে কার্ল পি সোয়ানসনের নাম বলতে পারতাম। ঠিক আছে, রবার্ট হুক হবে অ্যান্সার। বাদ বাকি এরা কি করছে বলতে পারো? রবার্ট কচ, তিনি কি করছেন জানো? রবার্ট কচ তিনি আসলে
ব্যাকটেরিয়া, বিশেষ করে যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি আবিষ্কার করার জন্য এই রবার্ট কস তিনি বিখ্যাত আর কি। তো যাই হোক ভাইয়ারা, আমরা এই জিনিসগুলো একটু জানবো, পড়বো। এখন আমরা আসি সেলের ক্লাসিফিকেশনে। ক্লাস 9-10 তোমরা পড়ছো, এগুলো কিন্তু 9-10 পড়া কথাগুলো একটা সহজ লাগার কথা। সেলের প্রকারভেদ, কোষের যে মানে টাইপসগুলো কি কি আছে, শারীরবৃত্তীয় কাজের উপরে ভিত্তি করে বা অন দ্য বেসিস অফ ফিজিওলজিক্যাল ফাংশন, সেল আর অফ টু টাইপস। একটা হলো সোমাটিক সেল আর একটা হলো গ্যামেটিক সেল। সোমাটিক সেল মানে দেহকোষ, গ্যামেটিক সেল মানে জনন কোষ। কিসের উপরে ভিত্তি করে? ফাংশনস, কাজের উপরে ভিত্তি করে সেল দুই রকম, সোমাটিক সেল আর গ্যামেটিক সেল। আর যদি বলা হয় যে সেল নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, সেল আর অফ টু টাইপস। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ঠিক আছে, আদি কোষ, এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। তো আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি যে আসলে সেল আর অফ টু টাইপস, এই সোমাটিক সেল আর গ্যামেটিক সেল কথাটা মানেটা কি? দেখো, আমাদের দেহ হাত পা মুখ গাল এগুলো সৃষ্টি করছে যে কোষগুলো, সেগুলো আসলে সাধারণত দেহকোষ। এবং একটা কথা তোমরা একটু জানতে পারো, আসলে দেহকোষটা সাধারণত উন্নত প্রাণীদের দেহকোষটা সাধারণত ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, অর্থাৎ 2 সেট ক্রোমোজোম থাকে। কিন্তু আবার অনুন্নতদের ক্ষেত্রে কিন্তু 1 সেট ক্রোমোজোম থাকবে। যেমন ধরো ব্রায়োফাইটা বা ব্রায়াম মস্টস যেগুলো আছে, মসবর্গীয় উদ্ভিদ, তারপরে শৈবাল, কিছু কিছু ছত্রাক, ঠিক আছে, এদের মধ্যে এরা হ্যাপ্লয়েড 1 সেট ক্রোমোজোম থাকে। বাট উন্নতদের ক্ষেত্রে দেহকোষ বা সোমাটিক সেলের 2 সেট ক্রোমোজোম থাকে। এবং সাধারণত মূল কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ ইত্যাদিগুলো দেহকোষ। জনন কোষ বা গ্যামেটিক সেল কারা? এরা সাধারণত হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে, এদের মধ্যে 1 সেট ক্রোমোজোম থাকে অলওয়েজ। উন্নতদেরও মানে এই জনন কোষ বা গ্যামেটিক সেলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকবে, অনুন্নতদেরও থাকবে। এবং এদের এক্সাম্পল শুধুমাত্র 2টাই, স্পার্ম আর ওভাম। এরা মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, স্পার্ম ওভাম। একটা কথা খেয়াল করো, স্পার্ম ওভামের গায়ে কিন্তু মিওসিস হয় না, বরং স্পার্ম আর ওভাম সৃষ্টি হয়েছে যে জনন মাতৃকোষ থেকে বা প্রিমোডিয়াল জার্ম সেল থেকে। সেই প্রিমোডিয়াল জার্ম সেলের গায়ে মিওসিস হয়ে স্পার্ম আর ওভাম সৃষ্টি হয়েছে আর কি, ঠিক আছে। অর্থাৎ এরা মিওসিস হওয়ার পরে এদের সৃষ্টিটা হয়েছে। হ্যাঁ, তো এগুলো এমসিকিউতে আসতে পারে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে সেল কয় প্রকার? তো নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে দেখব সেল 2 প্রকার। একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদি কোষ আর প্রকৃত কোষ এই দুইটা জিনিস যদি আমরা একটু জানি, যে একটা হলো প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল এরা কিরকম এটা আমরা একটু পরে, এখনই আমরা এটা জানবো। তো স্টুডেন্টরা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বলছিলাম যে কোষকে আসলে কয়েকভাবে ভাগ করা যায়। কাজের উপরে ভিত্তি করে কোষ 2 রকম, আবার নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে কোষ 2 রকম। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, সেলস আর অফ 2 টাইপস। সেটা কি? একটা হলো প্রোক্যারিওটিক সেল আর একটা হলো ইউক্যারিওটিক সেল। দেখো, প্রো শব্দটার মানে হচ্ছে প্রিমিটিভ বা আদি প্রকৃতির, প্রিমিটিভ বা এটা হলো আদি বা এনশিয়ান্ট, আগের কিছু বোঝায় আর কি। যদিও গ্যাজেটের ক্ষেত্রে প্রো বলতে প্রো ম্যাক্স ফোনটা ভালো প্রফেশনাল বোঝায়, কিন্তু বায়োলজিতে প্রো বলতে এটা একটু আদি মডেলের, ওল্ড মডেলের বোঝায়। এবং ইউক্যারিওটিক, ইউ মানে হচ্ছে গুড বা ট্রু, ইউ মানে হচ্ছে গুড বা ট্রু। আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস, তার মানে গুড নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক কথাটা মানে হচ্ছে গুড নিউক্লিয়াস যুক্ত সেল। তাহলে ইউক্যারিওটিক বলতে মানে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত সেল, আর ইউক্যারিওটিক বলতে গুড নিউক্লিয়াস যুক্ত সেল। তাহলে একটা নিউক্লিয়াস ভালো আর একটা নিউক্লিয়াস যদি খারাপ, এটা কীরকম হইতে পারে তোমাদেরকে একটু দেখায়, একটু বোঝায় আসলে জিনিসটা কীরকম হইতে পারে। তো আমরা যদি একটু বুঝি, আমরা যদি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, একটু বুঝি। দেখো, একটা ভিডিও থেকে দেখে আসে, একটু বোঝার চেষ্টা করি। দেখো, এটা একটা ইউক্যারিওটিক সেল, এটা একটা প্রোক্যারিওটিক সেল। তো ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্যটা কি আসলে? এটা ইউক্যারিওটিক সেল, একটা সুগঠিত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে সেলুলার অর্গানেলিসগুলো আছে। আর প্রোক্যারিওটিক সেলের সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসের চারপাশে সেলুলার অর্গানেলিসগুলো নাই। দেখো, ইউক্যারিওটিক সেল একটা বড় হয় সাইজে, এগুলো সব ভালো ভালো গুড নিউক্লিয়াস যুক্ত সেল, এবং এদের মধ্যে খালি রাইবোজোম থাকবে প্রোক্যারিওটিক সেলে, এক্সেপ্ট রাইবোজোম নো আদার সেলুলার অর্গানেল উইল বি প্রেজেন্ট। তাহলে আমরা যদি এই দুটার মধ্যে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি, আমার মনে হয় এটা বুঝে ফেলেছি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্যটার মধ্যে মেইন যে জায়গাগুলো
আসলে আছে তোমাদেরকে একটু বলি। সুগঠিত নিউক্লিয়াস এর থাকবে, ও সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এটা পরীক্ষা 9-10-এর পড়া, আসলে নতুন করে তেমন কিছু পড়ার নাই। এটা ডিএনএ গুলো বৃত্তাকার হয়, ডিএনএ বৃত্তাকার বা সার্কুলার ডিএনএ কিরকম এটা আমরা এই চ্যাপ্টারের শেষে যায় পড়বো, ঠিক আছে। আর প্রকৃত কোষের ডিএনএ সূত্রাকার হয়, আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এখানে শুধু রাইবোজোম থাকবে, এখানে রাইবোজোম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে। রাইবোজোমের ধরন, আজকেই আমরা এই রাইবোজোমের ধরনটা একটু পড়ার চেষ্টা করবো। রাইবোজোমের ধরন বলছে এখানে একটা হলো 70S রাইবোজোম, আর একটা হচ্ছে 80S রাইবোজোম। তো 70S রাইবোজোম, 80S রাইবোজোম। এস জিনিসটা কি আসলে? এস জিনিসটা হচ্ছে একটা ভেদবার্গ ইউনিট। তো ভেদবার্গ ইউনিটটা কীরকম? এস শব্দটার মানে হচ্ছে ভেদবার্গ, একজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর ভেদবার্গ। এই ভেদবার্গ হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তো ভেদবার্গ একজন বিজ্ঞানীর নাম, এই বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর হচ্ছে এস, এসটা দিয়ে একটা ইউনিট বোঝানো হয়েছে। আপাতত এটুকু বোঝো, এই আদিকোষ এটা তো ছোট কোষ, এটা একটু অনুন্নত কোষ, এদের রাইবোজোমটা একটু ছোট রাইবোজোম, আর এদের রাইবোজোমটা একটু বড় রাইবোজোম, ঠিক আছে। বড় রাইবোজোমে বড় ইউনিট 80, একটু বড় ইউনিট। ছোট রাইবোজোমে ছোট ইউনিট একটু 70 ইউনিট। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? আশা করি বুঝছি। এবং এইটার মানে কি, এই দুইটার কথা যে 50S আর 60S, ঠিক আছে। 50S প্লাস 30S, 60S প্লাস 40S আমরা আজকে ক্লাসে বোঝার চেষ্টা করবো একটু পরে। কোষ বিভাজন, এদের মধ্যে অ্যামাইটোসিস টাইপের কোষ বিভাজন। ভাই দেখো, পৃথিবীতে আদি কোষের এক্সাম্পল জানো কি কি? দুইটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এর বাদে পৃথিবীতে আর কোনো আদি কোষ নাই। একটা হলো ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া। এ বাদে পৃথিবীতে আর কোনো আদি কোষ নাই। তো ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া ছাড়া কোনো আদি কোষ নাই। পৃথিবীতে এই দুই ধরনের আদি কোষ আছে। এবং আদি কোষের মধ্যে শুধু অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়, আর প্রকৃত কোষের মধ্যে মাইটোসিস মিওসিস দুই ধরনের সেল ডিভিশন হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে বা পড়বো আমরা আরও, ব্যাকটেরিয়ার মধ্যে অ্যামাইটোসিস সেল ডিভিশনই হয় আর কি। এক কোষী সব জীবের, ছোট ছোট অনুন্নত জীবের অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়। আচ্ছা, শ্বসন বা রেসপিরেশনটা হচ্ছে সবাত এবং অবাত রেসপিরেশন বা অবাত শ্বসন এদের হয়ে থাকে আর কি। তো মানে অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশন এদের হয়ে থাকে আর কি। অ্যানারোবিক এবং অ্যারোবিক রেসপিরেশন মানে এরা অক্সিজেন সারা শোষণ করে সাধারণত, প্রোক্যারিওটিকরা সাধারণত জেনারেলি, আর ইউক্যারিওটিকরা অ্যারোবিক রেসপিরেশন করে, অর্থাৎ সবাত শ্বসন করে। 38 অণু এটিপি তৈরি হয় এখানে। আর অবাত শ্বসন অ্যানারোবিক রেসপিরেশনে 2 অণু এটিপি তৈরি হয়, শুধু গ্লাইকোলাইসিস ধাপটা থাকে। মনে পড়ে ক্লাস 9-10-এর সেই পড়াগুলো? সহজ। এগুলো কিন্তু 9-10-এর পড়া, 11-12-এর পড়ায় আসতে পারিনি এখনো। আমরা যাবো 11-12-এর পড়ায়। তার আগে একটু কোষ নিয়ে কিছু সংখ্যক তথ্য তোমাদেরকে দিই, এগুলো মানে একটু টোটকা, এগুলো জানলে তোমাদের ভালো লাগবে। যেমন ধরো, পৃথিবী জানলে ভালো লাগবে। আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তোমরা যারা চান্স পেতে চাও, যারা সাদা অ্যাপ্রন গায়ে জড়াতে চাও, তাদেরকে কিন্তু এগুলো ঠোঁটের আগায় রাখতে হবে। তো উট পাখির ডিম, এটা হলো সবচেয়ে বড় কোষ, 17 সেন্টিমিটার থেকে এটা 22.5 সেন্টিমিটার, মানে এটা দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য প্রস্থ। উট পাখির ডিম, যে কোনো ডিম ভাই, পৃথিবীতে যে কোনো ডিমই কিন্তু সবচেয়ে একটা বড় মানে একক কোষ। আমরা মুরগির ডিম খাই, এটা কিন্তু একটা জাইগোট, ঠিক আছে, একটা সেল। এরকম পৃথিবীর সবচেয়ে বড় ডিমটা হচ্ছে উট পাখির ডিম। তারপর পৃথিবীর সবচেয়ে ছোট কোষটার নাম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলও, এবং এটাকে মাইক্রোপ্লাজমাও বলা হয় আর কি, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে, এটা নিউমোনিয়া নামক রোগ সৃষ্টি করে, খুব ছোট টাইপের ব্যাকটেরিয়া। আর মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, ঠিক আছে, যা প্রায় 1.37 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে, ঠিক আছে। দৈর্ঘ্যে সবচেয়ে লম্বা কোষ মোটর নিউরন, কিন্তু মানবদেহের সবচেয়ে বড় কোষ যদি বলা হয় ইভেন ওই সেই জাইগোটটা, ঠিক আছে। মায়ের পেটের মধ্যে যে ডিম্বাণুটা থাকে, সেই ডিম্বাণুটা দেহের সবচেয়ে বড় কোষ, মায়ের শরীরে থাকে আর কি। সব মিলায় বড় বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলায়। আর লম্বার দিক থেকে হচ্ছে সবচেয়ে বড় কোষটা হচ্ছে মোটর নিউরন আর কি। এবং এক কোষে বড় শৈবাল, এটা অ্যাসিটাবোলারিয়া, যার দৈর্ঘ্য প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার। আর বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে র্যামি নামক তন্তু, ঠিক আছে, র্যামি নামক একটা গাছের তন্তু কোষ বা ফাইবার সেল, এটা 55 সেন্টিমিটার পর্যন্ত এটা হইতে পারে। ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, দেখো এখানে ইংলিশেও স্লাইডগুলো দেওয়া আছে, তোমাদের যদি মনে হয় তোমরা এই স্লাইডগুলো একটু লিখে রাখবে, এবং এটা বইতে আছে, এই তথ্যগুলা বইতে আছে। তো আমরা এখন এবার পড়া শুরু করব 11-এর মেইন পড়া থেকে আর কি। এবার আসলে 11-এর মেইন পড়া। ভাইয়া শোনো, আমি কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছি, কারণ তোমাদের মানে কিছু সময় হয় না যে পরীক্ষা খুব নিকটে, একবার একটা রিক্যাপ, মেইন জায়গাগুলো একটু পড়া, আমরা সেই মেইন জায়গাগুলো থেকে যেন পড়তে পারি, তাই আমরা এখানে ক্লাসে চলে যাচ্ছি। দেখো ভাইয়া, এবার আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ বা একটা আইডিয়াল প্ল্যান্ট সেল,
ঠিক আছে, এর কি কি পার্ট রয়েছে সেইটা আমরা একটু জানার চেষ্টা করব। একটা আদর্শ উদ্ভিদ কোষ বা একটা আইডিয়াল প্ল্যান্ট সেল রয়েছে, সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। তো চলো আমরা একটা আইডিয়াল প্ল্যান্ট সেলটা কোথায় আছে এইটা একটু দেখে আসি তো ভাইয়া। আদর্শ উদ্ভিদ কোষ, তো মনে করো একটা গাছের পাতা, এই হচ্ছে একটা গাছের পাতা, ঠিক আছে। এটা আমরা সাইড সুইট থেকে দেখলে পাতাটার এরকম এরকম দেখা যায়। তো এই গাছের পাতার একটা কোষ আমরা দেখব। তো গাছের পাতার একটা কোষগুলোকে দেখলে এটা একটা আদর্শ উদ্ভিদ কোষ, ঠিক আছে। এটাকে আমরা একটু বড় টড়ো করে দেখতে পারি, একটু সাইড সুইট থেকে দেখতে পারি। দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষটা দেখতে কীরকম। সেল এটাকে বলা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দ্য বডি, আসলে দেহের গঠন এবং কাজের একক একটা কোষ। এবং একটা আদর্শ উদ্ভিদ কোষে মেইনলি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, ঠিক আছে, যেটা প্রাণী কোষে সাধারণত থাকে না। তো একটা আদর্শ উদ্ভিদ কোষের টোটাল কী কী পার্টস রয়েছে সেগুলো আমরা একটা বোঝার চেষ্টা করব, আমরা একটু জানার চেষ্টা করব। তো আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কী কী পার্টস রয়েছে সেই জিনিসগুলো আমরা একটু গান কবিতা ছন্দ টেকনিক দিয়ে মনে রাখবো। ওই যে আবারও যারা অ্যাডমিশনে ভালো করতে চাও, এটা হলো যেহেতু প্রথম চার্ট, এই চার্টটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তোমাদেরকে এটা পারতে হবে। তো চার্টটা ভালো করে পারা বা চার্টটা ভালো করে মনে রাখার আসলে টেকনিকটা কী কী, তো আমরা যদি এখানে একটু দেখি, আদর্শ উদ্ভিদ কোষে দুইটা জিনিস আছে, একটা হলো জড় বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে। একটা ইনঅর্গানিক পার্ট আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম বা লিভিং পার্ট আর কি। ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, এটা নন লিভিং কম্পোনেন্ট এবং প্রোটোপ্লাজম, এই দুইটা ভাগে এই জিনিসগুলোকে ভাগ করা যায়। এখন ভাইয়া দেখো, জড় বস্তু, একটা উদ্ভিদের জড় বস্তু কী কী আছে? কোষ প্রাচীর বা সেল ওয়ালটা তাদের জড় বস্তু, এবং কোষস্থ নির্জীব বস্তু বা ইন্ট্রাসেলুলার নন লিভিং ম্যাটেরিয়ালসগুলো এদের মধ্যে আছে। তো কোষস্থ নির্জীব বস্তু অর্থাৎ কোষের বাইরে একটা ওয়াল আছে, সেটা জড় বস্তু, সেটা নন লিভিং। কোষের ভিতরেও কিছু নন লিভিং সাবস্টেন্স আছে। তো কোষের ভিতরে নন লিভিং সাবস্টেন্সগুলো মেমোরাইজ করবো কীভাবে? এটা মনে রাখতে পারো বসন দিয়ে মনে রাখতে পারো। বসন মানে হচ্ছে পোশাক, বসন দিয়ে মনে রাখতে পারো। নতে নিঃসৃত পদার্থ, সচে সঞ্চিত পদার্থ, বতে বর্জ্য পদার্থ, ঠিক আছে। ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা এটা মনে রাখতে পারো, এই যে রিজার্ভ ম্যাটেরিয়াল, সিক্রেটরি প্রোডাক্ট, এক্সক্রিটরি প্রোডাক্ট আর কি। হ্যাঁ, কী কী ম্যাটেরিয়ালসগুলো আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এখান থেকে আসবে। তো যারা বুদ্ধিমান তারা আসলে পড়বে একবার, তারা আসলে মনে রাখবে বেশি বেশি। কিভাবে? তোমরা যদি দেখো, তারা মানে এইটুকু পড়বে, খালি এই দুইটা পড়বে, আর এই বাদে আল্লাহ দুনিয়া বাদ বাকি যা কিছু আছে সব বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ যেহেতু বেশি আছে, এটার মুখস্থ করার দরকার নাই। এই দুইটা জিনিস তুমি খালি মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা এটা মনে রাখার টেকনিক, এটা 4 নাম্বার পয়েন্টে আছে হলো, মনে করো হরমোন। এটা লেখা হয়নি এখানে, তোমাদের নতুন বইগুলোতে এই যে হরমোন দেওয়া আছে। তো হরমোন, দুঃখিত এখানে এটা না, আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি, একটু আবার একটু বুঝি। তো মানে এটার মধ্যে মনে করো 4 নাম্বারে আসলে হরমোন আছে, হরমোন। তো আসলে এটা মনে রাখার টেকনিক কী? তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে এই 4টা জিনিস একসাথে মনে রাখবো আমরা হাইপেন দিয়ে। হাইপেন দিয়ে মনে রাখতে পারে। হাই থেকে হরমোন, পি থেকে হচ্ছে পিগমেন্ট, ই থেকে হচ্ছে এনজাইম, এন থেকে হচ্ছে নেকটার। দেখো খাপে খাপ মর্জিনার বাপের মতো মিলে গেল, খেয়াল করছো? আর সঞ্চিত পদার্থ ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তারপরে যদি মনে না থাকে তাহলে একটু লিখে রাখবা কপাল। হাই রে কপাল, এটাও আমার মনে থাকে না। কতে কার্বোহাইড্রেট, পতে প্রোটিন, লতে লিপিড। যদি মনে থাকে তাহলে তার এগুলো ট্রিক্সগুলোর দরকারই নেই। তাহলে তুমি এই দুইটা জিনিস মনে রাখবা, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ মানে সিক্রেট করে যাগুলো। দেখো আমাদের এনজাইমগুলো, হরমোনগুলো আমাদের দেহ থেকে সিক্রেটেড হয় না, তাহলে এগুলো হলো সিক্রেটেড সাবস্টেন্স। এগুলো হলো সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ মানে হচ্ছে যেগুলো বডির মধ্যে স্টোর থাকে। আর বর্জ্য পদার্থ কথাটা মানে হচ্ছে মানে এগুলো এক্সক্রিটরি সাবস্টেন্স, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব বস্তু, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল ইত্যাদিগুলো হচ্ছে দেহের বর্জ্য পদার্থ। তো আমরা এবার একটু আসি প্রোটোপ্লাজম নিয়ে আসি, প্রোটোপ্লাজমের মধ্যে আসি। তো আসলে এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে? তো প্রোটোপ্লাজমের মধ্যে আসলে 3টা জিনিস আছে। একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হলো সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। প্রোটোপ্লাজমটা কিন্তু পুরোটাই সজীব বস্তু। প্রথম কয়েকটা কথা একটু মনে রাখবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোটোপ্লাজম অ্যান্ড প্রোটোপ্লাস্ট? প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্ট কি জিনিস? ভাই শোনো, প্রোটোপ্লাস্ট বলতে কিন্তু এই প্রোটোপ্লাজম বলতে এই প্রোটোপ্লাজম প্লাস এই কোষস্থ নির্জীব বস্তু, এগুলোকে একসাথে তুমি যদি বলো তাহলে এটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। অর্থাৎ একটা সেল ওয়াল দিয়ে আবৃত কোষের সমুদয় যা পদার্থ আছে সবটুকুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাজম বলতে শুধুমাত্র লিভিং পার্টটাকে প্রোটোপ্লাজম বলা হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোটোপ্লাস্ট অ্যান্ড প্রোটোপ্লাজম? প্রোটোপ্লাস্টের মধ্যে
কোষস্থ নির্জীব বস্তুটা আছে। আর প্রোটোপ্লাজম বলতে শুধুমাত্র এই যে লিভিং অংশটা আছে, এটা এখানে নন লিভিং বাদ দিলে শুধু লিভিং অংশটা আছে। প্রোটোপ্লাস্টের মধ্যে নন লিভিং পার্টটা থাকে, প্রোটোপ্লাজমের মধ্যে শুধু লিভিং পার্টটা থাকে। তো প্রোটোপ্লাজমের মধ্যে আবার তিনটা জিনিস, কোষঝিল্লি বা সেল মানে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। তো ভাইয়া আমরা এখন এই পার্টের মধ্যে এই কোষ প্রাচীর, এটা একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। সেল ওয়াল, এটার স্ট্রাকচার আমরা খুব ভালো করে জানবো। দেন ভাইয়া কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, এটা 5 স্টার। একটা প্রশ্ন আসলে এখান থেকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনটা আসবে, এইটা ভালো মতো জানবো। দেন ভাই এখান থেকে মাইটোকন্ড্রিয়াটা 5 স্টার। দেন ভাইয়া প্লাস্টিকটা 5 স্টার, 9-10 থাকতো না এই প্লাস্টিকটা 5 স্টার, এগুলো আমরা জানবো। অন্যান্যগুলো সবগুলোই আমরা জানবো। আগে জানতাম এক প্যারা করে, এখন জানতে হবে 2 পেজ করে, এরকম করে জানতে হবে। এগুলো সবগুলোকে আমাদের জানতে হবে। এবং ফাইনালি নিউক্লিয়াসটা আমাদেরকে এখান থেকে শিখতে হবে। আর এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, পিগমেন্ট, এনজাইম, এগুলো আমরা ওই বোটানি চ্যাপ্টার 3-তে যাই। এগুলো হলো চ্যাপ্টার 3-র পড়া আর কি, এই চ্যাপ্টার 3-র পড়া, এগুলো আমরা চ্যাপ্টার 3-তে যাই জানবো। তো চলো আমরা কোষ প্রাচীর বা সেল ওয়ালে চলে যাই। এই সেল ওয়ালটা কার আছে? শুধুমাত্র প্ল্যান্ট সেলের আছে। এটা কিন্তু অ্যানিমেল সেলের এই সেল ওয়ালটা আর নাই। তো সেল ওয়ালটা শুধুমাত্র অ্যানিমেল সেল, সরি প্ল্যান্ট সেলের আছে, অ্যানিমেল সেলের নাই। তো প্ল্যান্ট সেলের সেল ওয়ালটা আমরা যদি একটু দেখি, আসলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, এই শুধুমাত্র সেলের বাইরের এই যে প্রাচীর, এটাকে বলা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। তো এই সেল ওয়াল বা কোষ প্রাচীরটাকে আমরা একটু দেখি। 9-10-এ আমরা কি কি পড়ছিলাম? আসলে 9-10-এ কোষ প্রাচীর বা সেল ওয়াল বলতে আমরা যেটা বুঝছিলাম সেটা হচ্ছে ভাইয়া সেলের বাইরে, একটা কোষের বাইরের এই যে এই লেয়ারটা, ঠিক আছে, এইটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট একটা লেয়ার হয়। কয় স্তর বিশিষ্ট একটা লেয়ার হয়? 3 স্তর বিশিষ্ট একটা লেয়ার। তোমরা যদি নিশ্চয়ই একটু মনে করতে পারো যে সেল ওয়ালের ফার্স্ট লেয়ারটার নাম কি? মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, এটা হলো ফার্স্ট লেয়ার। এটা এই পাশে একটা কোষ যদি হয়, এই পাশে যদি একটা কোষ হয়, এটা হলো সেকেন্ড, মানে প্রাথমিক প্রাচীর, বা এটা হলো সেকেন্ডারি ওয়াল, মানে এটা হলো মানে সেকেন্ড লেয়ারটা। প্রাথমিক প্রাচীরটাকে বলা হয় সেকেন্ডারি ওয়াল, সেকেন্ড লেয়ার। আর সেকেন্ডারি প্রাচীরটাকে বলা হয় থার্ড লেয়ার। ভাইয়া খেয়াল করো, এই কোষ প্রাচীরের এই যে 3টা লেয়ার আছে, তো কোষ প্রাচীরের 3টা লেয়ার। ফার্স্ট লেয়ারটাকে বলা হচ্ছে মিডিল ল্যামেলা বা মধ্যপর্দা, দ্বিতীয় প্রাচীরটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, তৃতীয় স্তরটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা ধরো মানে গৌণ পর্দা, সেকেন্ডারি ওয়াল। তো ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, ইংলিশ স্লাইডটাও তোমরা একটু দেখতে পারো। আমরা এই 3টা ওয়ালের মধ্যে কার পার্থক্যটা দেখবো। এটা 9-10-এর পড়া, তাই আমি আসলে এটাকে ডিটেলস এত বলছি না, এটা সহজ লাগবে। এটা পরীক্ষায় সিকিউতে অত ইম্পর্টেন্ট না। তো মধ্যপর্দা পাশাপাশি 2টা কোষের জন্য, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, 2 কোষের জন্য একটা মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা থাকে। প্রাথমিক প্রাচীর এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে। আর সেকেন্ডারি প্রাচীর দেখো 3 লেয়ার বিশিষ্ট, দেখছো? এটাকে বলা হয় আউটার লেয়ার, এটাকে বলা হয় মিডিল লেয়ার, এটাকে বলা হচ্ছে ইনার লেয়ার। এই 3 লেয়ার বিশিষ্ট একটা সেকেন্ডারি প্রাচীরও থাকতে পারে। এই কোষ থেকে এই কোষে যাওয়ার জন্য এখানে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো শুধুমাত্র দেখো পিট মেমব্রেনটা গৌণ প্রাচীর এবং প্রাথমিক প্রাচীর, অর্থাৎ সেকেন্ড লেয়ার আর থার্ড লেয়ারটাকেই শুধুমাত্র ভেদ করছে, দেখছো? আর মধ্যপর্দাটা কিন্তু এটা ভাগ হয় নাই। আর এই যে এই জায়গাটাকে, এখানে একটা ছিদ্র হয়েছে, এখানে একটা ছিদ্র হয়েছে, এই 2টা ছিদ্রকে একসাথে বলা হয় পিট পেয়ার বা কূপ জোর বা জোর কূপ, মানে এখানে একটা কূপ, এখানে একটা কূপ। এবং খাবার দাবারগুলোর জন্য এখান থেকে ওইদিকে যাওয়া আসা করতে পারে, তাই এই কূপ জোরগুলো রয়ে গেছে আর কি, ঠিক আছে? এবং এই মানে এগুলো একটা কোষ থেকে আর একটা কোষে যাওয়া আসাটাকে, এই খাবার দাবার যাওয়া আসাটাকে এরা মেনটেন করে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া বুঝলাম যে না ঠিক আছে, এটার বাইরের স্ট্রাকচার হচ্ছে এরকম যে এখানে 3টা লেয়ার থাকবে, এটা হলো মিডিল ল্যামেলা, এটা হলো প্রাইমারি ওয়াল, এটার নাম হলো সেকেন্ডারি ওয়াল। এটা বুঝলাম, ঠিক আছে, এটা তো 9-10-এরই পড়া, এটা বুঝছি। কিন্তু এবার পরীক্ষায় যেটা আসবে বা এখন তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা জানতা না, আচ্ছা ভাইয়া এই জিনিসগুলো কি দিয়ে তৈরি হয়েছে? 9-10 এটাও পড়ছিলাম, এগুলো তৈরি হয়েছে সেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এরকম দাঁত ভাঙা কয়েকটা শব্দ ছিল না, হেমিসেলুলোজ, এরকম কয়েকটা শব্দ ছিল। তো আসলে এখানেও সেই কথাবার্তাগুলোই বলা আছে। আমরা জানবো আসলে এগুলা কি কি দিয়ে তৈরি আর কি। উদ্ভিদ কোষ এই 3 লেয়ার বিশিষ্ট, এরা কি দিয়ে তৈরি? তো বিজ্ঞানীরা যেটা বুঝছেন সেটা হচ্ছে আসলে ভাইয়া সেল ওয়ালের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এগুলোকে বলে সেলুলোজ মাইক্রোফাইব্রিল। সেল ওয়ালের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ মাইক্রোফাইব্রিল, সেলুলোজ মাইক্রোফাইব্রিল। এবং সেলুলোজ মাইক্রোফাইব্রিলের মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে দেখো, এখানে পেকটিন,
আবার কিছু কিছু হেমিসেলুলোজ, কিছু কিছু ক্ষেত্রে লিগনিন, সুবেরিন এগুলোও থাকতে পারে। প্রশ্ন হচ্ছে ভাই সেলুলোজ কী জিনিস, পেকটিন কী জিনিস, লিগনিন কী জিনিস, সুবেরিন কী জিনিস? চলো আমরা এটা একটু ডিটেলসে আরও ভালো মতো বুঝে আসি। আসলে প্রধান উপাদান যদি বলা হয়, এটা মেইন উপাদান যদি বলা হয়, তো মেইন উপাদানটা আমরা একটু দেখব এটার মেইন উপাদানটা কি। তো এটার আসলে মেইন উপাদান আমরা এর মেইন উপাদান যদি দেখি যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের মধ্যে এর মেইন উপাদানের মধ্যে কি কি আছে, তো আমরা যেখান থেকে দেখছিলাম সেটা হচ্ছে একটা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বা আলট্রা স্ট্রাকচার অফ এ সেল ওয়াল। আসলে একটা কোষ প্রাচীরের মধ্যে কি উপাদান আছে একটু বুঝতে হবে আমাদেরকে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মানে মেইন যে উপাদান বা কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি, তোমাকে বলতে হবে সেলুলোজ। আসলে সেলুলোজ জিনিসটা আবার কি, তুমি যদি আরেকটু ডিটেলসে জানতে চাও আসলে সেলুলোজ জিনিসটা কি, তোমরা মানে এভাবে জানতে পারো। সেলুলোজ জিনিসটা আসলে অনেকগুলো গ্লুকোজের লম্বা চেইন, গ্লুকোজ বা C6H12O6 অনেকগুলা গ্লুকোজ মিলে কি তৈরি হয়, সেলুলোজ তৈরি হয়। এবং প্রায় 1000 থেকে 3000টি সেলুলোজ মিলে তৈরি করে একটা সেলুলোজ চেইন, প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি, প্রায় 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল, 250টি মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল এবং অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে তন্তু বা ফাইবার তৈরি করে। অ্যাজ ইফ এই যে দেখো এই জিনিসগুলো হচ্ছে গ্লুকোজের এটা একটা রিং স্ট্রাকচার, এটা হলো একটা C6H12O6। তো এরকম অনেকগুলো গ্লুকোজ মিলে এই যে জিনিসটা তৈরি করছে সেটা হচ্ছে একটা সেলুলোজ, ঠিক আছে? অনেকগুলো গ্লুকোজ মিলে তৈরি করে সেলুলোজ। এরকম প্রায় 1000 থেকে 3000টি সেলুলোজ মিলে তৈরি করে একটা সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইনগুলো মিলে একটা দেখো একটা ক্রিস্টালাইন, একটা ক্রিস্টালের মতো তৈরি করছে না একটা, এই জিনিসগুলো ঠিক আছে? এটা এই সেলুলোজ চেইন এগুলো মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। এই জিনিসটার নাম মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে একটা বেসিক ইউনিট, এটা আর একটা বেসিক ইউনিট, প্রধান একটা বেসিক ইউনিট। এবং এই অনেকগুলো ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি করবে একটা মাইক্রোফাইব্রিল, অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে একটা বড় ম্যাক্রোফাইব্রিল তৈরি করবে, সেই বড় ম্যাক্রোফাইব্রিলগুলো মিলে তৈরি করবে এই যে ফাইবার বা তন্তু, ঠিক আছে? এবং ভাইয়া শুধুমাত্র তাই নয়, এই যে সেলুলোজের যে স্ট্যাকগুলো, এই সেলুলোজের স্ট্যাকগুলোকে ধরে রাখার জন্য এই সেলুলোজের যে স্ট্যাক, সেই সেলুলোজের স্ট্যাকগুলোকে ধরে রাখার জন্য এগুলোকে ঠিকঠাক মতো, ধরো কোনো উদ্ভিদের এই সেলুলোজের এই সেলুলোজ চেইনগুলো একটু দূরে দূরে থাকে, সেগুলোকে তো আবার বাইন্ধা রাখতে হবে। আবার কোনোটা খুব কাছাকাছি থাকে, যেমন এর আগেরটা দেখলাম খুব কাছাকাছি, কোনোটা একটু দূরে দূরে থাকে। এইগুলারে বাইন্ধা রাখছে ছোট ছোট পেকটিন, লিগনিন, সুবেরিন নামক আরও কিছু চিকন চিকন সুতা দিয়ে। এগুলো কাইন্ড অফ গ্লুকোজ বা তার আশেপাশের আরও কিছু যৌগ টৌগগুলো মিলে একটা পলিমার আর কি, ঠিক আছে? এগুলো দিয়ে এগুলোকে বেঁধে টেঁধে রাখে আর কি। তাহলে আমরা ব্যাপারটা বুঝছিলাম যে সেল ওয়াল কী দিয়ে তৈরি। তুমি যদি মনে করো যে সেল ওয়ালটা সম্পর্কে আবার জানবে তোমরা, এটা একটু মানে আরেকবার ব্যাকে নিয়ে আবার এই জিনিসটা একটু বুঝে নিলাম ভাইয়া। এবং এই সেল ওয়ালের যে 3টা লেয়ার, মিডিল ল্যামেলা, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, এগুলো তোমাদের বইয়ে অনেক ডিটেলসে লেখা আছে। আমি এটাকে এখানে একটা পার্থক্য বক্স আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি, পার্থক্য বক্স আকারে পড়াটা তোমাদের জন্য ইজি হবে। তোমরা যারা একটু দেখতে চাও যে 3টা ওয়াল, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, কোনটা পুরু, কোনটা পাতলা, কোনটা খণ্ডিত নয়, এটা একটু ভালো মতো করে দেখে নিও, এখান থেকে তোমরা দেখতে পারো আর। তো এই ছিল হচ্ছে সেল ওয়াল। আমরা এবার চলে যাই প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজম কিভাবে মুভমেন্ট করে আর কি। তো প্রোটোপ্লাজমের মুভমেন্টগুলো দেখার জন্য আমরা একটু বুঝি, একটা ভিডিও দেখে আসি আসলে প্রোটোপ্লাজম কিভাবে মুভমেন্ট করে। তো প্রোটোপ্লাজমগুলো কিভাবে মুভমেন্ট করে, এই প্রোটোপ্লাজমের মুভমেন্টগুলো দেখার জন্য আমরা একটা ভিডিও দেখি, বোঝার চেষ্টা করি ভিডিওটা। দেখো, একটা উদ্ভিদ কোষের বড় ভ্যাকিউল বা কোষ গহ্বরকে কেন্দ্র করে এই প্রোটোপ্লাজমগুলো ঘুরতেছে। এই প্রোটোপ্লাজমের এই মুভমেন্টটাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় চলন। এবং এই প্রোটোপ্লাজমীয় চলন এটা আবার 2 রকম হইতে পারে। একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘোরাঘুরি হইতে পারে, আবার একাধিক কেন্দ্রকে কেন্দ্র করে ঘোরাঘুরি হইতে পারে। তো যদি একটা বড় কেন্দ্রকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে এটাকে বলে রোটেশন, আর যদি একাধিক কেন্দ্রকে মানে নিয়ে ঘোরাঘুরি করে তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে সার্কুলেশন। আমরা এখান থেকে দেখছিলাম, তো একটাকে কেন্দ্র করে নিয়ে ঘোরাঘুরি আর একাধিকটাকে কেন্দ্র করে নিয়ে ঘোরাঘুরি।
আমরা দেখো একটা এটাকে বলা হচ্ছে রোটেশন আর এটাকে কি বলা হচ্ছে সার্কুলেশন। টোটালটাকে একসাথে প্রোটোপ্লাজমীয় মুভমেন্ট বা সাইক্লোসিসও বলে। তাহলে সাইক্লোসিস দুই প্রকারের, রোটেশন এবং সার্কুলেশন। আমরা চিনতে পারি একটা একক কেন্দ্রকে ঘুরপাক খাইলে এটাকে বলবো রোটেশন, আর একাধিক কেন্দ্রকে নিয়ে ঘুরপাক খাইলে এটাকে কি বলবো আমরা, সার্কুলেশন। তাহলে দেখো ভাইয়া, এই প্রোটোপ্লাজমীয় চলন এর বিশেষ নাম হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস। এর বিশেষ নাম হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস, আমরা একটু নোট করে রাখতে পারি। তাহলে প্রোটোপ্লাজমীয় চলন এর বিশেষ নাম হচ্ছে আবর্তন বা রোটেশন বা সাইক্লোসিস। এটাকে আমরা আবর্তন বা সাইক্লোসিসও বলতে পারি। তো এইটা আবর্তন বা সাইক্লোসিস তোমরা এখান থেকে দেখো, এবং সাইক্লোসিস দুই প্রকার। একটা হচ্ছে একমুখী আবর্তন, মানে ইউনিডিরেকশনাল আবর্তন, একটা বড়টাকে কেন্দ্র করে যদি ঘুরপাক খায় এটাকে বলা হয় ইউনিডিরেকশনাল আবর্তন, ঠিক আছে, এটাকে বলে রোটেশন। আর যেমন ধরো অনেকগুলো যদি ছোট 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 গহ্বর থাকে তখন সেই ধরনের আবর্তনটাকে কি বলা হয়, সার্কুলেশন। যেমন ধরো ট্রাডেস্ক্যানশিয়া, এদের কোষস্থ যে প্রোটোপ্লাজম, এদের ক্ষেত্রে বহুমুখী আবর্তন হয়। পাতা ঝাঁঝি, ঠিক আছে, পাতা ঝাঁঝির ক্ষেত্রে এই ধরনের মানে একমুখী আবর্তন বা রোটেশন হয়ে থাকে আর কি। তো ভাইয়া আমরা নিশ্চয়ই এই জিনিসগুলো আসলে বুঝছি আর কি। তো পাতা ঝাঁঝিকে লিফ হাইড্রেনজিয়া বলা হয়। তোমাদের বইতে আরও কোনো নাম থাকতে পারে, পাতা ঝাঁঝি। ইংলিশ ভার্সন যারা আছো PATA পাতা ঝাঁঝি এরকমও আসলে আসতে পারে আর কি। তো এইগুলো ছিল, এগুলো এখান থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন আসবে না। সিকিউটা এই যে এখান থেকে এর আগের যেটা পড়াইছিলাম ভাইয়া, এই যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এখান থেকে এই সিকিউটা এখান থেকে আসতে পারে। হ্যাঁ, আর সিকিউটা আর একটা যেটা আসবে 5 স্টার ইম্পর্টেন্ট একটা সিকিউ, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনটা কীরকম, চলো সেইটাকে আমরা একটু দেখে আসি আর কি। আমরা যদি সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি এটাকে একটু দেখি, হ্যাঁ, এটা একটা সিমুলেশন দেখে আসি চলো। তো কোষ ঝিল্লিটা দেখতে কেমন, ধরো একটা সেলের মধ্যে ঢুকলে আমরা সেলের বাইরে এরকম একটা মেমব্রেন দেখব, এটাকে বলা হয় সেল মেমব্রেন, ঠিক আছে। এই জিনিসগুলোকে বলা হয় সেল মেমব্রেন, এটাকে বলা হয় সেল মেমব্রেন। দেখো সেল মেমব্রেনগুলো দেখতে কীরকম, এবং সেল মেমব্রেন আমরা আরও জানবো। তো তার আগে একটু জেনে আসি সেল মেমব্রেন নিয়ে প্রথমে কারা কারা গবেষণা করেন। অনেকে সেলের মেমব্রেনের থিওরিটা কীরকম হবে সেটা নিয়ে কয়েকটা মডেল দেন। সর্বপ্রথম মডেলটা দিয়েছেন হচ্ছে মানে ডেনিলি এবং ডেভসন, তারা একটা মডেল দিয়েছেন, তাদের মডেলটাকে স্যান্ডউইচ মডেল বলা হয়। তারপরে আবার বিজ্ঞানী রবার্টসন, তিনি একক পর্দা হাইপোথিসিস বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল নামে আরেকটা মডেল দিয়েছেন, ঠিক আছে। ভ্যান্ডারকফ এবং গ্রিন প্রোটিন ক্রিস্টাল মডেল নামে আরেকটা মডেল দিয়েছেন, ঠিক আছে। সবই এরকম মডেল। তবে ভাইয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মডেলটা, সেই মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, বা যার আরেক নাম হচ্ছে আইসবার্গ মডেল। ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মডেল। এটা দিয়েছেন কে, বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। মাইন্ড দ্য নেম, পরীক্ষা কিন্তু আসবে এই জিনিসগুলো। এবং সিঙ্গার এবং নিকলসন এরা 1972 সালে অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের 1 বছর পরে ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেলটা দিয়েছেন। কেন এই মডেলটার নামকরণ করা হয়েছে আইসবার্গ মডেল, তোমরা সিমুলেশনের সাহায্যে তোমরা দেখছো আসলে এটা আইসবার্গ মডেল কেন বলা হয়। দেখো ভাইয়া, এরা সবসময় পানির মতো একটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করতে থাকে, করতে থাকে বটে। এবং এইটার মধ্যে দেখো ওরা মনে হচ্ছে না, আসলে তোমরা টাইটানিক মুভিটা দেখেছো যে পানির আটলান্টিকের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা আইসবার্গ সামনে চলে আসে, মানে একটা বরফের চাই, যেটা খালি উপর থেকে অল্প দেখা যায় কিন্তু ভিতরে অনেক কিছু থাকে। তো এদের ভিতরে প্রোটিনগুলো এরকম পানির মধ্যে মনে হয় ভাসতে থাকে, ভিতরেও থাকে আবার বাইরেও থাকে। এবং এই সমস্ত জিনিসপত্রগুলো মিলে আসলে এটাকে কি বলা হয়, ফ্লুইড মোজাইক মডেল। তো তুমি যদি এখন একটু ফ্লুইড মোজাইক মডেল এটার মধ্যে কি কি জিনিসপত্র আছে এটা যদি তুমি একটু জানতে চাও, ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কি কি জিনিসপত্র আছে তুমি যদি এটা একটু জানতে চাও, তাহলে একটু তোমাকে জানতে হবে প্রধানত 4টা জিনিস পরীক্ষায় আসবে। তুমি 4টা জিনিস নাম লিখে দিবা, এটা নিয়ে একটু বর্ণনা করা শুরু করবা, দেখবা যে এটাই আসছে পরীক্ষায়। একটা প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসবে, এত ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। সো এটা একটু ভালো করে পড়ো। তাহলে সেল মেমব্রেনের স্ট্রাকচার কী কী, তাহলে সেল মেমব্রেনের প্রথম যে স্ট্রাকচার, যদি 1 নাম্বার কোনো স্ট্রাকচার আমরা বলি তাহলে আমরা যেটার কথা বলবো যেটা হলো ফসফোলিপিড বাইলেয়ার। বলো আমার সাথে সাথে কি বললাম, ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিডের বাইলেয়ার বা 2টা লেয়ার, এখানে ফসফোলিপিড বাইলেয়ার। কেন এটাকে ফসফোলিপিড বাইলেয়ার বলা হচ্ছে, দেখো এইটা হচ্ছে ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিড লেইজ, ফসফেট হেড ফ্যাটি অ্যাসিড লেইজ, ঠিক আছে। তাহলে ফসফেট এবং লিপিডের 2টা লেয়ার, উপর দিয়ে একটা লেয়ার, নিচ দিয়ে একটা লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, ফসফেট হেড ফ্যাটি অ্যাসিড টেল সবই তো বুঝলাম, এখন এদের মধ্যে কিন্তু কি আছে দেখো, ফসফেটটা
এই যে এই হেডটা পোলার ফসফেট হেড বলা হয়। পোলার, পোলার মানে হচ্ছে এটা মানে কি আকর্ষণ করে ইলেকট্রন প্রোটন, মান এটা একটা চার্জ আছে আর কি। তো এটাকে বলা হয় পোলার ফসফেট হেড, পোলার ফসফেট হেড, ঠিক আছে। আর এই অংশটাকে বলা হয় নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল বা লেজ। দেখো এটাকে বলা হয় নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। তো একটা পোলার ফসফেট হেড আর একটা হচ্ছে নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। আমরা যদি একটু দেখি এখানে, তো নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ, নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল বা লেজ। তাহলে ভাইয়া হেডটা হচ্ছে পোলার ফসফেট আর মানে টেইলটা হচ্ছে নন পোলার ফ্যাটি অ্যাসিডের তৈরি। এখন আরও কিছু কথাবার্তা এখানে আছে। তো পোলার ফসফেট হেড এটা তো বুঝলাম। তো পোলার ফসফেট হেডটা কিন্তু আবার পানিগ্রাহী, বা এরা ওয়াটার লাভার, বা এরা হাইড্রোফিলিক, এরা পানি ভালোবাসে, হাইড্রোফিলিক, ঠিক আছে। আর এই নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ যেটা, সেটা কিন্তু আবার হাইড্রোফোবিক। এই কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, হাইড্রোফোবিক। অর্থাৎ ভাইয়া তুমি যদি একটু চিন্তা করো, তাহলে এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে কি আছে, এই যে পোলার ফসফেট হেড, নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল তো আছে, আর মেইনলি যে জিনিসটার উপরে দাঁড়ায় আছে সেটার নাম হচ্ছে একটা গ্লিসারল, ঠিক আছে। মেইনলি এটা একটা গ্লিসারলের উপরে বসে আছে, যার মধ্যে দেখা যায় পোলার ফসফেট হেড, নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল। তাহলে 1 নাম্বার যে জায়গাটা পড়লাম সেই জায়গাটার নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই জিনিসটার নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এখন আমরা আরও কি দেখব, 2 নাম্বার পয়েন্ট। তো 2 নাম্বার পয়েন্ট যেটা দেখবো সেগুলোর নাম হলো মেমব্রেন প্রোটিন। এই জিনিসগুলোকে বলা হয় মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন বা কার প্রোটিন, এই যে মেমব্রেনগুলোর মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে বলা হয় মেমব্রেন প্রোটিন। তো মেমব্রেন প্রোটিন আবার 3 রকমের আছে। মেমব্রেন প্রোটিন কয় রকমের আছে? 3 রকমের আছে। তো এই মেমব্রেন প্রোটিনগুলো 3 রকমের কি কি আছে এটা তোমাদের একটু বই থেকে দেখাই নিয়ে আসি। চলো তোমাদের বইতে এই কথাবার্তাগুলো কি কি বলছে। ভাইয়া এটা কিন্তু লাল কালিতে সবুজ কালিতে দাগানো বইয়ের পিডিএফ, তোমরা এখান থেকে একটু পড়বে। আমি যে জায়গাগুলো থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এমসিকিউ প্রশ্নগুলো আসার চান্সেস বেশি, সেই জায়গাগুলো কিন্তু তোমাকে এখানে দাগায় দিয়ে দিছি আর কি। এই জায়গাগুলো তোমরা ওরকমভাবে একটু দেখে নিবে, হ্যাঁ, এবং কিছু কিছু ছবি তোমাদের বইতে আছে, সেই জায়গাগুলো দেখে নিবে। আমরা এই যে প্লাজমা মেমব্রেনের যে একটা স্ট্রাকচার, তো 3 ধরনের মেমব্রেন প্রোটিন আছে। তো 3 ধরনের মেমব্রেন প্রোটিনগুলোর মধ্যে কি কি প্রোটিন আছে? একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, একটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, আর একটাকে বলা হয় লিপিড স্যাচুরেটেড প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর একটাকে কি বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা লিপিড স্যাচুরেটেড প্রোটিন। চলো তোমাদেরকে এই সিমুলেশন থেকে একটু দেখাই নিয়ে আসি। ভাইয়ারা তোমরা যদি এখান থেকে একটু দেখো, কি মনে হচ্ছে কিছু কিছু প্রোটিন দেখো তো এক পাশের মেমব্রেন থেকে শুরু হয়ে আর এক পাশের মেমব্রেনে চলে গেছে না? এই যে এই পাশের মেমব্রেন থেকে এই পাশের মেমব্রেনে চলে এসে, এগুলাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন, বা এই যে এক চ্যানেল প্রোটিনও বলা হয় এদেরকে। কেন এদেরকে চ্যানেল প্রোটিন কেন বলে জানো? এরা বাইরে থেকে ভিতরে আসা যাওয়ার একটা চ্যানেল হিসাবে কাজ করে। সোডিয়াম, পটাশিয়াম, আয়ন আসবে কি আসবে না, কোনটা কতটুকু আসবে, এই মেমব্রেন প্রোটিন এইটা হিসাবে কাজ করে। আবার কিছু কিছু আছে দেখো এটার ভিতরে মানে একদম ডুবে থাকে আর কি। কিছু কিছু প্রোটিন আছে এটার ভিতরে একদম ডুবে থাকে। দেখো এক মাথা যদিও বের হয়ে আছে, বা কিছু কিছু প্রোটিন আছে এটার ভিতরে একদম ডুবে আছে, বাইরে থেকে এই জিনিসগুলো দেখা যায় না। তো আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, বাইরে থেকে এই জিনিসগুলো এখান থেকে দেখা যায় না। দেখো মানে এই প্রোটিনগুলোর মধ্যে এখানে যদি আমরা একটু বলি, এগুলো একদম বাইরে থেকে একদম মাথায় রয়েছে, একদম কোনায় রয়েছে, এটাকে বলতে পারি পেরিফেরাল প্রোটিন। আর লিপিডের মধ্যে একদম মিশে গেছে, এটাকে বলতে পারি লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর একটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। যেটা ইন্টিগ্রাল প্রোটিন সেই প্রোটিনগুলো আবার চ্যানেল প্রোটিন হিসাবে কাজ করে। তোমাদের বইয়ে এই কথাবার্তাগুলো এখানে লিখেছে। দেখো কখনো কখনো হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মিডিয়েটর, এন্ডোসাইটোসিস ইত্যাদি রিসেপ্টর হিসাবে কাজ করে। ইনসুলিন রিসেপ্টর, এটা তো রিসেপ্টর হিসাবে তো কাজ করেই এই মেমব্রেন প্রোটিনগুলা। আবার দেখো চ্যানেল প্রোটিন পাম্প, ক্যারিয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আয়ন আসা যাওয়া করবে এর মধ্য দিয়ে, সেই হিসাবে এটা কাজ করতে পারে আর কি। তো এই প্রোটিনগুলোরই এই কাজ। এবং এছাড়া আরও কি রয়েছে এখান থেকে? গ্লাইকোক্যালিক্স রয়েছে, আরও কি রয়েছে? কোলেস্টেরল রয়েছে। প্রশ্ন হচ্ছে ভাইয়া গ্লাইকোক্যালিক্স কী জিনিস? চলো আমরা একটু গ্লাইকোক্যালিক্স দেখে আসি ভাইয়া। দেখো এখান থেকে তোমরা যদি দেখো এই জিনিসটার নাম কি?
এই জিনিসটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। তো এই জিনিসটার নাম গ্লাইকোলিপিড, এটার নাম গ্লাইকোলিপিড, আর এই জিনিসগুলোর নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, এখানে যদি আমরা একটু কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছি, মানে এখান থেকে দেখি, তো ভাইয়া দেখো এই জিনিসটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর এই জিনিসটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সমষ্টি। একদম দেখে নাও, দেখে শুনে একদম বুঝে নাও, তাহলে মানে যতটুকু যা যা জানার সেটুকু জিনিস একদম জেনে নাও, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আমি এখানে লিখছি তোমাদের জন্য, দেখো এই যে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স ইকুয়ালস টু গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। গ্লাইকোক্যালিক্স ইকুয়ালস টু গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সমষ্টি। তাহলে এই চেইনগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। এবং এছাড়া আরও কিছু কি রয়েছে, কোলেস্টেরল রয়েছে 4 নম্বর উপাদান। তাহলে এটা 3 নম্বর উপাদান ছিল গ্লাইকোক্যালিক্স, আর 4 নম্বর উপাদান হচ্ছে কোলেস্টেরল। ভাইয়া তোমরা কি মনে করতে পারো প্রথম দুইটা ম্যাটেরিয়ালস কি বলছিলাম? তাহলে আবার সবার সাথে খেয়াল করো তো। 1 নম্বর ম্যাটেরিয়ালসকে কি বলছিলাম? ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিডের 2টা লেয়ার। 2 নম্বর পয়েন্টটাকে কি বলছিলাম বলো তো ভাইয়ারা? 2 নম্বর পয়েন্টটাকে বলছিলাম হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনের যদিও আরো অনেকগুলো ভাগ ছিল, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, তারপরে হচ্ছে গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল, এই 4টা জিনিস মিলে আসলে ফ্লুইড মোজাইক মডেল। ভাইয়া তুমি যদি পরীক্ষায় এটা যখন সিকিউতে আসবে, তুমি নীল কালি দিয়ে প্রথমে ফসফোলিপিড বাইলেয়ার শব্দটা লিখলা, তারপর ফসফোলিপিডের কথা একটু বর্ণনা করলো, ওই যে ফসফেট হেড, পোলার ফসফেট হেড, নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল, কোনটা হাইড্রোফিলিক কোনটা হাইড্রোফোবিক, এটা যেটা গ্লিসারলের বডির উপরে বসে থাকে, এই কথাবার্তা তুমি বুঝাই লিখলা। তারপরে তুমি এরকম একটা ছবি দিলা। ছবি দেওয়ার সময় তুমি খেয়াল করবো বেশি আঁকবা না। তুমি মনে করো খালি এখান থেকে এইটুকু আঁকা দিছো, খালি মনে করো এখান থেকে এইটুকু আঁকছো, এইটুকুর মধ্যে কিন্তু দেখো সব চলে আসছে। তুমি যদি খালি এখান থেকে এইটুকু আঁকো, বেশি আঁকতে গেলে বা সমস্যা, টাইম বেশি পাবা না। তো অল্প করে একটু এঁকে দিলা, তারপরে হচ্ছে তুমি মেমব্রেন প্রোটিন দিলা, তারপরে গ্লাইকোক্যালিক্স মানে গ্লাইকোপ্রোটিন দিয়ে দিলা, তারপরে কোলেস্টেরলের কথা বলে দিলা। দেখবা যে 2 পেজের মধ্যে মাঝখানে একটা ছবি, স্যার খুশিতে বাকবাকম হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে একটা স্টুডেন্ট যদি এভাবে একটু লিখতে পারে এই জিনিসটা সিকিউরের জন্য, এটা কিন্তু পরীক্ষার জন্য তার একটা পাথেয় হয়ে থাকবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। এবং ভাইয়ারা এই মানে ফ্লুইড মোজাইক মডেল তো আমরা বুঝলাম। আমার মনে হয় ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কারোর কোনো কনফিউশন নাই। কোর ঝিল্লির কয়েকটা এক্সেপশনাল কিছু অবস্থা আছে, যেমন মাইক্রোভিলাই কী জিনিস, ডেসমোজোম কী জিনিস, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। আমি ছোট ছোট করে একটু বলি। দেখো ভাইয়া, ভিলাই আর মাইক্রোভিলাই কী জিনিস? ভাইয়া দেখো, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে এই যে এরকম লম্বা লম্বা আঙুলের মতো কিছু অভিক্ষেপ ছিল না, যার মধ্যে এই যে ল্যাকটিয়ালের চারপাশে এরকম আমাদের কি থাকতো, ওই যে কৈশিক জালিকা সমৃদ্ধ, এটার নাম ছিল ভিলাই। আর মাইক্রোভিলাই মানে কি? এটা কিন্তু ভিলাই কিন্তু অনেকগুলো কোষ, এটার মধ্যে হাজার হাজার কোষ আছে। আর মাইক্রোভিলাই হচ্ছে একটা এনিম্যাল সেল তার মেমব্রেনের মাথার মধ্যে হঠাৎ করে কিছু আঙুলের মতো অভিক্ষেপ একটা সেলের মধ্যে, এই জিনিসটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাই হচ্ছে একটা সেল, বিশেষ করে এনিম্যাল সেলের বৈশিষ্ট্য, হঠাৎ করে আঙুলের মতো অভিক্ষেপ। আর এর সাথে ভিলাইয়ের পার্থক্য হচ্ছে, ভিলাই আমাদের ইন্টেস্টাইনে প্রায় 5 মিলিয়ন বা 50 লক্ষ এরকম প্রায় ভিলাই থাকতে পারে আর কি। মাইক্রোভিলাই আর ভিলাইয়ের মধ্যে পার্থক্য, এরা অভিক্ষেপের নাই। প্রতি কোষের মধ্যে কতগুলো পর্যন্ত থাকতে পারে? প্রায় 3000 পর্যন্ত এটা থাকতে পারে। ডেসমোজোম কী জিনিস, ফ্যাগোসাইটিক ভেসিকল কী জিনিস, পিনোসাইটিক ভেসিকল কী জিনিস, এটা আমরা জানবো। তো ডেসমোজোম এখানে বলছে যদিও টোনোফিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত এটা বৃত্তাকার অঞ্চল আর কি, সার্কুলার রিজিয়ন উইথ নিউমেরাস ফিলামেন্ট কল্ড টোনোফাইব্রিল। ভাই ডেসমোজোম, তারপরে তোমাদেরকে যদি একটু বোঝানোর জন্য বলি, ডেসমোজোম হচ্ছে 2টা কোষ, এই একটা কোষ, আবার এখানে আর একটা কোষ, 2টা কোষের মধ্যে খাবার দাবারগুলো চলাচলের জন্য এই সেল মেমব্রেনের মধ্যে একটু ফুটা থাকতে পারে। এই সেল মেমব্রেনের মধ্যে যে ফুটাটা থাকতে পারে, এই ফুটাটাকে আমরা কি বলবো? ডেসমোজোম। ঠিক আছে, খাবার দাবারগুলো চলাচলের জন্য সেল মেমব্রেনের মধ্যে ফুটা থাকতে পারে, এই সেল মেমব্রেনের মধ্যে ফুটাটাকে আমরা কি বলবো? ডেসমোজোম। এবং দেখো টোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত এরকম বৃত্তাকার কিছু অঞ্চলে এখানে থাকতে পারে। তো এখানে কি ফ্যাগোসাইটিক কিছু ভেসিকল থাকে আর কি, ফ্যাগোসাইটিক ভেসিকল। তো ফ্যাগোসাইটিক ভেসিকল কি জিনিস?
মানে কোষের মধ্যে কোষের যে জীবাণুগুলোকে খেয়ে ফেলবে, ফ্যাগোসাইটোসিস করে ফেলবে, কিছু কিছু ভেসিকেল বা ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা থাকে সেল মেমব্রেনের মধ্যে, এরকম কিছু কিছু ভেসিকেল থাকতে পারে। আর এছাড়া পিনোসাইটিক ভেসিকেল থাকতে পারে। পিনোসাইটোসিস মানে হলো পানি খাওয়া বা ওয়াটার ড্রিঙ্কিং। মনে রাখবা, যেখানে বায়োলজি বই যেখানে পিনোসাইটোসিস কথাটা লেখা থাকবে, পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস কথাটা মানে হচ্ছে ওয়াটার ড্রিঙ্কিং, ঠিক আছে? তাহলে ওয়াটার ড্রিঙ্কিং এর জন্য যদি ভেসিকেল থাকে, সেই ভেসিকেলগুলোকে আমরা কি বলবো? পিনোসাইটিক ভেসিকেল বলবো। তো পানি খাওয়ার জন্য যদি কোনো ভেসিকেল বা ওয়াটার ড্রিঙ্কিং এর জন্য যদি কোনো ভেসিকেল থাকে, সেই ভেসিকেলগুলোকে আমরা বলবো পানি খাওয়ার ভেসিকেল। তো কোষঝিল্লির কিছু কিছু কাজ আছে ভাই, এই কাজ টাজগুলো যত পারো মুখস্থ করবা। মেডিকেলে যারা চান্স পেতে চাও তাদের কাজ হচ্ছে এগুলো পড়বা। একটা খুব ইম্পর্টেন্ট, এবিও ব্লাড গ্রুপিং এর অ্যান্টিজেন ধারণ করে কিন্তু এই সেল মেমব্রেন, ঠিক আছে? এবং যত ধরনের মানে বাইরে থেকে এই ব্যাপন মানে অসমোসিস ডিফিউশন এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু মানে সেল মেমব্রেন। তাছাড়া সেলকে সিকিউরিটি দেয়, ঠিক আছে? নিউট্রোফিল টিউট্রোফিলের মেমব্রেন টেমব্রেনগুলো আমাদের বডির আরও অনেকগুলো কাজ করে থাকে। এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু জানবে। ভাইয়া এখান থেকে তোমাদেরকে একটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন দেখি, হু প্রপোজ দ্য ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য প্লাজমা মেমব্রেন? প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিলেন বলো তো ভাইয়ারা? কে? ওয়াটসন এবং ক্রিক। যদি বলে কত সালে, তাহলে কি হবে? 1972 সালে। এবং এছাড়া ভাইয়া এখান থেকে যা যা পড়লাম সেখান থেকে লিখিত পরীক্ষার জন্য সিকিউ এর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের গঠন লিখতে বলতে পারে, এটা 5 স্টার, 5 স্টার ইম্পর্টেন্ট, এটা আসবেই মনে করো। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এই যে আলট্রাস্ট্রাকচার, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, হ্যাঁ ক্রিস্টালাইন মাইসিলি পড়াইলাম না একটা ছবি দিয়ে, ওইটা, এটাও মনে করো 3 স্টার, ঠিক আছে? আর কোষঝিল্লি এবং কোষ প্রাচীরের পার্থক্য, ডিফারেন্স বিটুইন সেল মেমব্রেন আর সেল ওয়াল, এগুলো কিন্তু ছোটো বয়সে তোমরা পড়ছোই। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে তোমরা বাসায় যেয়ে এগুলো একটু পড়বা। রাইট দ্য স্ট্রাকচার অফ দ্য ফ্লুইড মোজাইক মডেল, ফাইন স্ট্রাকচার অফ দ্য সেল ওয়াল, আর দ্য ডিফারেন্স বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড দ্য সেল ওয়াল, এটা কিন্তু বাসায় যেয়ে পড়তে হবে তোমাদেরকে। এবার আমরা চলে আসি আসলে রাইবোজোমের কাছে। তো রাইবোজোম কী জিনিস? রাইবোজোমকে কি বলা হয়? তো রাইবোজোমকে বলা হয় হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। তো রাইবোজোম এটা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। কে বলেছেন? আসলে বিজ্ঞানী আলবার্ট ক্লড যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করেন এবং এগুলার নাম দেন হচ্ছে মাইক্রোজোম, ঠিক আছে? রিচার্ড বি রবার্ট রাইবোজোম নামকরণ করেন। এবং রাসায়নিক গঠন, রাইবোজোম প্রধানত প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। এবং মানে এই যে কিছু কিছু তথ্যগুলো, চলো তোমাদেরকে আরও একটু বলি। আসলে মানে রাইবোজোম দেখতে কীরকম, চলো আমরা এটা একটু দেখে নিয়ে আসি, তারপরে তোমাদের মনে হয় আরও পড়াটা তোমাদের জন্য একটু ইজি হবে। চলো একটু রাইবোজোমটা দেখি, সিমুলেশনের মাধ্যমে একটু রাইবোজোমটাকে একটু দেখে আসি। ধরো এই যে একটা কোষ, একটা কোষের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে রাইবোজোম, মানে গুটি 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 ছোটো 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 অসংখ্য থাকে রাইবোজোম। হ্যাঁ, কোষের সবচেয়ে ছোটো ছোটো অঙ্গাণু, এই জিনিসটার নাম হচ্ছে রাইবোজোম। তোমরা যদি এখান থেকে দেখো, এটা হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম আমরা যদি এখান থেকে একটু ভালো মতো দেখি বুঝি, যে আসলে বিজ্ঞানী আলবার্ট ক্লড তিনি সর্বপ্রথম এটাকে সেন্ট্রিফিউজ করেন সাইটোপ্লাজম অফ দ্য লিভার থেকে, এবং এটার নাম দেন হচ্ছে মাইক্রোজোম। রিচার্ড বি রবার্ট এটার নাম দেন হচ্ছে রাইবোজোম আর কি। তো কেমিক্যাল কম্পোজিশন কী কী আসতে পারে, কী কী আছে? এই যে রাইবোজোম, এটা মেইনলি মেড আপ অফ প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? এবার 22% ড্রাই মানে ইস্টেরিয়া কোলাই কোষের, ইকোলাই কোষের 22%ই থাকে রাইবোজোম। একদম মেইন কথাবার্তাগুলো এখানে লেখা আছে। আর বিশেষ ধরন কী কী আছে? আসলে পলিরাইবোজোম কী জিনিস? ধরো কখনো কখনো রাইবোজোম মুক্তার মালার মতো এরকমভাবে থাকতে পারে, কখনো কখনো রাইবোজোম কখনো কখনো মুক্তার মালার মতো এরকমভাবে থাকতে পারে, একসাথে এই অসংখ্য রাইবোজোম। আসলে রাইবোজোম হচ্ছে কি করে জানো ভাইয়া? রাইবোজোম হচ্ছে তোমার ট্রান্সলেশন করতে সাহায্য করে। রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করতে সাহায্য করে ট্রান্সলেশনের মাধ্যমে। তো রাইবোজোম যে প্রোটিন সংশ্লেষণ করবে, এইটা আসলে কি করে, এই দিক থেকে মানে এই প্রোটিন সংশ্লেষণ করতে করতে প্রোটিনটা এই দিক দিয়ে তৈরি হয়ে বেরোয় যায়। এই জন্য রাইবোজোম আবার মুক্তার মালার মতো, মুক্তার মালা যেরকমভাবে থাকে না, তো এরকম একটার পর বসে এভাবে বসতে পারে। তো রাইবোজোম যদি এভাবে বসে, তখন আমরা এটাকে কি বলে জানো? মানে রাইবোজোমের এভাবে বসাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিসোম। কি বলা হয়? সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তার মালার মতো একসাথে অবস্থান করলে এটাকে আমরা পলিরাইবোজোম বলি। আর দেখো ভাই, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্র রাইবোজোম কণা এরকম আবিষ্কৃত হয়েছে। তো এরকম ক্ষুদ্র রাইবোজোম কণাও
মানে থাকতে পারে। কার মধ্যে তোমাদেরকে পড়ানোর সময় মনে আছে কিনা বলছিলাম যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এগুলো কিন্তু আসলে একটা কাইন্ড অফ ব্যাকটেরিয়ার মতো, ঠিক আছে? ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে? রাইবোজোম থাকে না? তো ব্যাকটেরিয়ার মধ্যে এরকম রাইবোজোম থাকতে পারে, ঠিক ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এদের মধ্যেও তো এরা একটা ব্যাকটেরিয়ার মতো, যেহেতু এদের নিজস্ব রাইবোজোম আছে, তো এদের নিজস্ব রাইবোজোম একটা অনুন্নত রাইবোজোম, তাই এটাকে রাইবোনিউক্লিয় প্রোটিনও বলা হয়ে থাকে আর কি। এখন এই রাইবোজোমের স্ট্রাকচার কি কি আছে আসলে ভাইয়া, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো রাইবোজোম এইটাকে বলা হয়, রাইবোজোম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে 70S রাইবোজোম আর একটা হচ্ছে 80S রাইবোজোম। সাধারণত 70S রাইবোজোম কোথায় থাকে আর 80S রাইবোজোম কোথায় থাকে? 70S রাইবোজোম ইট ইজ ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল, আর 80S রাইবোজোম ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে ইউ মানে কি বলছিলাম? গুড বা ট্রু বা ভালো, আর প্রো মানে হচ্ছে প্রিমিটিভ বা আদি প্রকৃতির বা এনশিয়ান্ট। তাহলে এটার মধ্যে একটু খারাপ রাইবোজোম, এটার মধ্যে একটু ভালো রাইবোজোম, ঠিক আছে? এই এস শব্দটা কোথা থেকে আসছে? এস শব্দটা এসছে বিজ্ঞানী ভেদবার্গের নাম থেকে। তো বিজ্ঞানী ভেদবার্গ একজন বিজ্ঞানী, তো তার নাম থেকে এই ভেদবার্গ ইউনিটটা আসছে। তো ভেদবার্গ ইউনিটটা আসলে জিনিসটা কি? ভেদবার্গ ইউনিটটা হচ্ছে এমন একটা একক, ধরো একটা সেন্ট্রিফিউজিং এর একক। সেন্ট্রিফিউজ করা মানেটা কি? এই যে মনে করো এই জিনিসটা, এটাকে বলা হয় একটা টেস্ট টিউব। তো টেস্ট টিউবের মধ্যে আমাদের বডির যদি কিছু প্লাজমা নিয়ে, কিছু সাইটোপ্লাজম নিয়ে, যার মধ্যে রাইবোজোম আছে, এটাকে নিয়ে মিনিটে 3000 বার যদি ঘোরানো হয়, এটাকে নিয়ে যদি মিনিটে 3000 বার ঘোরানো হয়, এটা সেন্ট্রিফিউজ করার মাধ্যমে এটাকে নিয়ে যদি মিনিটে 3000 বার ঘোরানো হয়, তখন আমরা এটাকে কি বলতে পারি? এটাকে নিয়ে যদি মিনিটে 3000 বার ঘোরানো হয়, ঘোরালে দেখা যাবে যে এটার ভিতরে যে দানা দানা যে জিনিসগুলো আছে, এগুলো ভারীর ঠেলায় নিচে পড়া শুরু করবে, দ্রবীভূত হবে আর কি, মানে প্রিসিপিটেশন করবে, ঠিক আছে? এটা দ্রবীভূত বলছি, সরি, এটা হচ্ছে মানে তলানি আকারে নিচে পড়বে আর কি, এটাকে বলে প্রিসিপিটেশন। এই প্রিসিপিটেশন রেট বা তলানিকরণ হারের নামই হচ্ছে ভেদবার্গ ইউনিট। দেখা যায় যে ইউক্যারিওটিক সেলের রাইবোজোমটা একটু বেশি বড়, এরা একটু বেশি ভারী, এরা তলানি আকারে একটু বেশি বেশি পড়ে। প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমটা একটু বেশি ছোট, এরা বেশি হালকা, এদের তলানিকরণ হারটা কম, এরা একটু ধীরে 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 পড়ে। তাহলে একটা হচ্ছে রাইবোজোম একটু দ্রুত তলানি আকারে পড়ে, আরটা হচ্ছে একটু ধীরে 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 তলানি আকারে পড়ে। যেটা একটু দ্রুত তলানি আকারে পড়ে সেটার ইউনিটটা মেপেছেন 80 ইউনিট, আর যেটা একটু ছোট সেটার ইউনিটটা মেপেছেন একটু 70S ইউনিট, এবং ইউনিটটার নাম হচ্ছে এস। এস মানে ভেদবার্গ ইউনিট, যেটা তলানিকরণ হার নিয়ন্ত্রণ, মানে তলানিকরণ হার প্রকাশ করে আর কি। আর রাইবোজোমের সাধারণত দুইটা সাব ইউনিট থাকে, একটা 60S সাব ইউনিট, এই যে দেখো একটা বড় সাব ইউনিট, একটা বড় সাব ইউনিট, আর একটা হলো 40S সাব ইউনিট। এই সাব ইউনিটটাকে বলা হয় ছোট সাব ইউনিট, ঠিক আছে? একটা বড় সাব ইউনিট আর একটা হচ্ছে ছোট সাব ইউনিট, একটা 60S সাব ইউনিট আর একটা হচ্ছে 40S সাব ইউনিট। তো 60S সাব ইউনিট আর 40S সাব ইউনিট, এই দুটো সাব ইউনিটের মধ্যে পার্থক্যটা আসলে কীরকম, বা পার্থক্য বা এগুলো যদি একটু বুঝি। দেখো ভাইয়া, তুমি যদি খেয়াল করো 50 আর 30 যোগ করলে কিন্তু 80 হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে 70। 60 আর 40 যোগ করলে কিন্তু 100 হওয়ার কথা, এখানে হয়েছে 80। কিন্তু আসলে এখানে ওইভাবে চিন্তা করলে হবে না, এটা তলানিকরণ হার। এইটাকে তুমি যদি একা ফেলাও, ও 60 ভেদবার্গ ইউনিট এককে তলানিকরণ হবে। এইটাকে যদি তুমি একা ফেলাও, ও 40 ভেদবার্গ ইউনিট এককে তলানিকরণ হবে। কিন্তু দুইটা মিলেমিশে যখন একাকার হবে, তখন দুইটা মিলে ওরা 80S ইউনিট এককে তলানিকরণ হবে। কারণ দুইটা মিলে তো দেখো, এদের যারা একটু ব্রেইন স্টর্মিং করো, দেখো এখানে যখন এরা আটকায় যাইতেছে, তখন তো কিছু সারফেস ঘষা খাইতেছে না, দুইটা সারফেস কিন্তু বন্ধ হয়ে যাইতেছে, এখানকার কিছু সারফেস এখানকার কিছু সারফেস এরা ঘষা খাইতেছে না। তাহলে ঘষা খাওয়া সারফেস, টোটাল সারফেস কমে যাইতেছে, কম ঘষা খাবে, তলানিকরণ হারে একটা চেঞ্জেস আসবে, ঠিক আছে? তো এইটা যখন হবে এটা 60S একক, ওইটা যখন হবে এটা 40S একক, দুইটা মিলে হলে 80S একক। তুমি মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো আর কি। 70S সাব ইউনিটের জন্য একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S, ঠিক আছে? তো এর এখানে 357 দিয়ে মনে রাখতে পারো। আর 80S সাব ইউনিটের জন্য, ঠিক আছে, একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে 40S। তুমি এখানে 4, 6, 8 এরকমভাবে তুমি মুখস্থ করতে পারো। এবং দুইটার মধ্যে পার্থক্য কী কী দেখো, ছোটোটার মধ্যে 3 রকমের রাইবোজোমাল আরএনএ, বড়টার মধ্যে 4 রকমের রাইবোজোমাল আরএনএ, এটার মধ্যে 52 টাইপের প্রোটিন মলিকুলস আছে, এটার মধ্যে 80 টাইপের প্রোটিন মলিকুলস আছে, কোনটার মধ্যে কীরকম কী কী আছে এই জিনিসগুলো জানতে হবে, এগুলোর ফাংশনসগুলো পারতে হবে পরীক্ষার জন্য। এই টাংশনসগুলো ইম্পর্টেন্ট। আমরা চলে আসি একটু গোলজি বডির কাছে। চলো আমরা প্রথমে তাহলে একটু গোলজি বডি দেখে আসি। তো গোলজি বডিগুলো দেখতে কীরকম, আমরা একটু গোলজি বডি বুঝি। তো আসলে দেখো গোলজি বডি এটা দেখতে কীরকম, আমরা একটু গোলজি বডিকে দেখতেছি। এই যে দেখো, এই জিনিসগুলোর নাম হলো গোলজি বডি, ঠিক আছে? বিজ্ঞানী ক্যামিলো গোলজি
এই জিনিসটা আবিষ্কার করেন, ঠিক আছে। তার নাম অনুসারে এই জিনিসটার নাম হয়ে গেছে গোলজি বডি। আমরা একটু বড় করে দেখি তো গোলজি বডিগুলো দেখতে কীরকম, সাইড থেকে দেখি, সামনে থেকে দেখি, হ্যাঁ একটু সব দিক থেকে উল্টায় পাল্টায় দেখি, যে গোলজি বডি। দেখো তো ভাইয়া, এই যে এরকম জায়গাগুলো মনে হচ্ছে না, এই যে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলোকে বলে সিস্টার্নি, আর এই গোল গোল এগুলোকে বলা হয় ভেসিকেল। তো চলো ক্যামিলো গোলজি যে জিনিসটা আবিষ্কার করছে এই গোলজি বডির নাম অনুসারে আমরা এটাকে আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, একটু দেখে আসি। তো বিজ্ঞানী ক্যামিলো গোলজি, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলজি, তিনি প্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান। এটির উৎপত্তি মোস্টলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হইতে এটা উৎপত্তি হয়। রাসায়নিক গঠনটা কীরকম, এরা আসলে মানে দেখো গোলজি বডি মানে এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়েছেন। কেন, মানে তোমরা যদি এখান থেকে একটু খেয়াল করো, চলো তোমাদেরকে একটা ভিডিও দেখায় আসে, আমার মনে হয় ভিডিওটা একটু ক্লিয়ার হইলে তোমাদের আরও ভালো হবে। তো একটু ভিডিও দেখে আসি, ভিডিওটা একটু শেষ কর, মানে কারণটা কি আসলে, ওইটা কেন ওইখান থেকে তৈরি হয়েছে। চলো আমরা যদি এখান থেকে দেখি, এটা মনে করো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের চারপাশে এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধারণা করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ছিঁড়া গোলজি বডি হয়ে গেছে আর কি, ঠিক আছে। এটা গোলজি বডি থেকে উৎপত্তি হয়েছে। এই কাছাকাছি যেটা সেটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অংশটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এবং এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই জায়গা থেকে এই যে গোলজি বডিগুলো, এই যে বাইরের দিকে দেখো, এই জিনিসগুলোর নাম হচ্ছে গোলজি বডি। এই জিনিসগুলো এটার নাম হচ্ছে গোলজি বডি। মনে হচ্ছে এই যে এখান থেকে ছিঁড়ে ওই জিনিসটা এখানে তৈরি হয়ে গেছে। তাই দেখবা যে গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি পাশাপাশি পড়াবো তোমাদেরকে। গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এদের কোষীয় অঙ্গাণুগুলো প্রায় সেম। এই গোলজি বডিরও যা যা কোষীয় অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রায় তাই কোষীয় অঙ্গাণু, খালি একটা আলাদা। এটারও সিস্টার্নি আছে, এটারও সিস্টার্নি আছে, ঠিক আছে। এটারও ভেসিকেল আছে, এটারও ভেসিকেল আছে, বুঝাইতে পারছে। খালি একজনের টিবিউল থাকবে আর একজনের ভ্যাকিউল থাকবে, দ্যাটস ইট। এটাই হলো পার্থক্য। তো আরও সাধারণত কি করে, গোলজি বডির আবার অনেকগুলো নাম আছে। গোলজি বডিকে বলা হয় প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল। আসলে প্রোটিনগুলো তৈরি হয় এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এখানে অনেক রাইবোজোম থাকে। তো রাইবোজোমের কাজই প্রোটিন তৈরি করা। ওরা প্রোটিন তৈরি করে এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে গোলজি বডির কাছে পাঠায় দেয়। গোলজি বডি এগুলাকে ট্রাফিকিং করে দেহের বাইরে পাঠায়, তাই এটাকে ট্রাফিকিং সেন্টার বলে। ট্রাফিকিং করার আগে এখানে প্যাকেজিং করে, প্যাকেজিং সেন্টার বলে এটাকে, ঠিক আছে। এটাকে ট্রাফিকিং সেন্টার অফ দ্য সেল বলে, এটাকে প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল বলে, ঠিক আছে। এটাকে কোষের ট্রাফিক পুলিশও বলে। চলো আমরা একটু ব্যাকে যাই। দেখো এই জায়গাটার নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে কি আছে, এখানে অসংখ্য রাইবোজোম আছে। এই রাইবোজোমের কাজ কি, প্রোটিন সিনথেসিস করা। চলো আমরা একটু দেখে আসি রাইবোজোম কিভাবে প্রোটিন সিনথেসিস করতেছে। দেখো রাইবোজোম এগুলো হলো প্রোটিন সিনথেসিস করতেছে। এই রাইবোজোমগুলো হচ্ছে প্রোটিন সিনথেসিস করতেছে। টোটিনগুলো সিনথেসিস করে এই রাইবোজোম এই প্রোটিনগুলোকে নিয়ে যাইতেছে কার কাছে, এই রাইবোজোমগুলো প্রোটিনগুলোকে নিয়ে যাইতেছে হচ্ছে মানে তোমার রাইবোজোমের তৈরি করা প্রোটিনগুলো ভেসিকেলের মাধ্যমে প্রোটিনগুলোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে চলে যাইতেছে গোলজি বডির কাছে। বিজ্ঞানী ক্যামিলো গোলজির নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। এবং এই যে দেখো প্রোটিনগুলো, দেখো একটা ডিস্কো ডান্স দিবে আর কি, দেখছো, দেখো লে পাগলো ডান্স, দেখছো, এই দেখো এই যে দেখো লে পাগলো ডান্স, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে প্যাকেজিং করা। এবং প্যাকেজিং করে এরা কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করে গ্লাইকোপ্রোটিন তৈরি করে, লিপিডের সাথে যুক্ত করে লিপোপ্রোটিন তৈরি করে, ঠিক আছে। তাহলে এরকম করে এরা প্যাকেজিং করতেছে, প্যাকেজিং করে দেহের বাইরে, এরা কোষের বাইরে বের করে দেয়। তাই এই কারণে ভাইয়া গোলজি বডি, ঠিক আছে, গোলজি বডির অনেকগুলো নাম আছে। এটাকে প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল বলে, এটাকে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলে। আবার এর তো এমনি ভালো কয়েকটা নাম তো আছে। গোলজি বডিকে ডিকটায়াসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, এরকম নানা নামে নামকরণ করা যেতে পারে। এবং এদের তিনটি জিনিস রয়েছে, সিস্টার্নি, ভেসিকেল, আর একটা নাম কি ভ্যাকিউল। কিন্তু একটু পরে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াবো, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখবা ওখানে কি থাকবে, সিস্টার্নি, ভেসিকেল, আর একটা কি থাকবে, টিবিউল। তিনটা জিনিস থাকবে। তাহলে সিস্টার্নি, ভেসিকেল, ভ্যাকিউল, আর একটা সিস্টার্নি, ভেসিকেল, আর একটা নাম কি বললাম, টিবিউল। এই তিনটা জিনিস থাকবে আর কি, ঠিক আছে। এবং ভাইয়া এগুলোর কিছু কিছু রাসায়নিক গঠন আছে, সেই রাসায়নিক গঠনগুলো আমরা এই জিনিসগুলো একটু পড়বো, আমরা এই জিনিসগুলো একটু জানবো, ঠিক আছে। তো আমরা আরও জানবো আর কি এই জিনিসগুলো।